শুরু হয়েছে না? লাইভ শুরু হয়েছে। ওকে। Hope everyone well. Hello, hello. Full sound. Everyone. ওকে, যারা আসবে আসলো, আর না আসলে আমি করে রাখি, পরে দেখে নিতে পারবে সবাই। ইয়া দিয়ে দিন ভাইয়া, ওই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিন। ওকে, আমরা শুরু করি তাহলে। তো গতদিন আমরা এনজাইমের মোটামুটি এনজাইমের ডেফিনেশন, এনজাইমের ক্লাসিফিকেশন, যেটা আইইউবিএমবির ক্লাসিফিকেশন, দেন এনজাইমের প্রপার্টিজ, এনজাইমের ক্যারেক্টারিস্টিক্স, মেইনলি আমরা গতদিন ক্লাসিফিকেশনের উপরই বেশি মানে গুরুত্ব দিয়েছিলাম, কারণ এই যে 6টা ক্লাসিফিকেশন আছে এনজাইমের, এটা খুব ইম্পর্টেন্ট। এক্সাম্পল প্লাস মানে প্রতিটার এনজাইমের এক একটা রিয়াকশন সহ এটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা গতদিন এটার উপরে বেশি ফোকাস করছিলাম। তারপর আমরা এনজাইম স্পেসিফিসিটি সম্পর্কে জানছি, যে এনজাইম স্পেসিফিসিটি কি। দেন আমরা ফ্যাক্টরস অ্যাফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটির আগ পর্যন্ত আমরা পড়ছিলাম, তাই না? তো আজকে আমরা ওখান থেকে শুরু করব। বাট তার আগে আমি কিছু টার্ম তোমাদের জানতে হবে। কি কি টার্ম? কিছু কিছু টার্ম আছে। একটা হচ্ছিল হলো এনজাইম, ঠিক আছে? একটা হচ্ছিল হলো এনজাইম। হলো এনজাইম বলতে কি বোঝায়? যে এই যে একটা এনজাইম পুরাটাই, ভাইয়া তো একটা এনজাইম পুরাটাকেই বলা হয় হচ্ছিল হলো এনজাইম। এটা হচ্ছে মানে একটা ফাংশনাল এনজাইম আর কি। একটা ফাংশনাল এনজাইমকেই বলা হচ্ছিল হলো এনজাইম। তাহলে এই এনজাইম আমরা তো গতদিন ডেফিনেশনেই জানছি যে এনজাইম হচ্ছিল প্রোটিন ইন নেচার, ঠিক আছে? এনজাইম হচ্ছে প্রোটিন ইন নেচার, কলয়েডাল সাবস্টেন্স, সলিউবল ইন ওয়াটার। এটা প্রপার্টিজে আমরা জানছি এনজাইমের। তো হলো এনজাইম মানে হচ্ছিল যে এখানে এনজাইমে প্রোটিন প্লাস প্লাস নন প্রোটিন পার্ট দুটোই থাকবে, সেটা হচ্ছিল হলো এনজাইম। তাহলে হলো এনজাইমে হচ্ছিল এনজাইমের এনজাইমটা মানে প্রোটিন পার্ট যেটা, সেটাও থাকবে, প্রোটিন পার্টটাও থাকবে, প্লাস এখানে যে নন প্রোটিন পার্ট আছে সেটাও থাকবে। এটা হচ্ছিল আমাদের হলো এনজাইম। মানে ওভারঅল পুরা এনজাইমটাকে একসাথে বলা হচ্ছিল হলো এনজাইম, ঠিক আছে? এখন এইখানে প্রোটিন পার্ট আর নন প্রোটিন পার্ট, তাহলে দেখো এখন আমি যদি নন প্রোটিন পার্টটাকে যদি আমি বাদ দিয়ে দেই এনজাইম থেকে, তাহলে যে শুধু প্রোটিন পার্ট যেটা থাকে সেটাকে বলা হচ্ছিল অ্যাপো এনজাইম, সেটাকে বলা হয় অ্যাপো এনজাইম, ঠিক আছে? তাহলে হলো এনজাইম মানে পুরো এনজাইমটা, পুরো ফাংশনাল এনজাইমটাকেই বলা হচ্ছিল হলো এনজাইম। আর অ্যাপো এনজাইম যেটা, সেটা মানে হচ্ছিল যে এনজাইমের জাস্ট প্রোটিন পার্টটুকু যেটা আছে, নন প্রোটিন পার্টটা বাদ দিয়ে জাস্ট প্রোটিন পার্টটুকু এনজাইমের যেটা, সেটা হচ্ছিল অ্যাপো এনজাইম। এবং এটা কিন্তু আমাদের ফাংশনাল না, এটা হচ্ছিল নট ফাংশনাল, ঠিক আছে? বা নট অ্যাক্টিভ, আমরা বলতে পারি এটা নট অ্যাক্টিভ। কারণ এটা জাস্ট যদি প্রোটিন পার্টটা যদি এনজাইমে থাকে তাহলে কিন্তু এটা কোনো কাজ করতে পারবে না। সো এটা আমাদের নন অ্যাক্টিভ হবে, ঠিক আছে? এর সাথে ওই নন প্রোটিন পার্টটা যখন যুক্ত হবে তখনই কিন্তু এটা একটা হলো এনজাইম হিসেবে কাজ করবে এবং এটা তখন ফাংশনাল হবে, ঠিক আছে? এখন এই নন প্রোটিন পার্ট যেটা, এই নন প্রোটিন পার্টটার একটা নাম আছে। এই এনজাইমের যে নন প্রোটিন পার্ট সেটাকে বলা হচ্ছিল কোফ্যাক্টর, ঠিক আছে? কোফ্যাক্টর, কোফ্যাক্টর আছে। এখন এটা নিয়ে একটু ঝামেলা হতে পারে অনেক সময়, যে অনেকে মানে অনেকখানে দেখবা যে বলবে যে ইনঅর্গানিক সাবস্টেন্স যেটা থাকে সেটাকেই কোফ্যাক্টর বলা হচ্ছে। বাট আসলে এটা মানে আমাদের টাইমেও এটা একটু কনফিউশন সৃষ্টি করছিল। বাট আমাদের মেডিকেলের লেকচারে যা পড়িয়েছিলাম আমি সেই অনুযায়ী তোমাদেরকে বলছি। প্লাস মানে এখানে হচ্ছিল যেটা আমাদের দেখতে হবে যে নন প্রোটিন পার্ট যেটা, সেটাকে বলা হচ্ছে কোফ্যাক্টর, ঠিক আছে? প্রোটিন পার্টটা যদি যেই মানে এনজাইমের প্রোটিন পার্টটাকে বলা হচ্ছিল অ্যাপো এনজাইম, আর ওটার সাথে যে নন প্রোটিন পার্টটা থাকে সেটাকে বলা হয় কোফ্যাক্টর। কোফ্যাক্টর মানে কি জানো? কোফ্যাক্টর মানে হচ্ছিল যে এনজাইমের অ্যাক্টিভিটিতে অ্যাসিস্ট করে যারা, তাদেরকেই বলা হচ্ছিল কোফ্যাক্টর। মানে অ্যাসিস্ট ইন এনজাইম অ্যাক্টিভিটি, এদেরকেই বলা হচ্ছিল কোফ্যাক্টর, ঠিক আছে? তাহলে এনজাইম অ্যাক্টিভিটিতে অ্যাসিস্ট করে যারা, এদেরকেই বলা হচ্ছিল কোফ্যাক্টর।
তাহলে এই কোফ্যাক্টর কিন্তু আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছিল ইনঅর্গ্যানিক আর একটা হচ্ছিল অর্গ্যানিক, ঠিক আছে? তাহলে এটা ইনঅর্গ্যানিকও হতে পারে, এটা ইনঅর্গ্যানিকও হতে পারে, মানে অজৈব আর কি, আর আবার এটা অর্গ্যানিকও হতে পারে, এটা আবার অর্গ্যানিকও হতে পারে, ঠিক আছে? তাহলে কোফ্যাক্টরটা দেখো, কোফ্যাক্টরটা কি? এটা হচ্ছিল এনজাইমের যে নন প্রোটিন পার্টটা আছে সেটাকেই বলা হয় কোফ্যাক্টর। এ হচ্ছিল এনজাইমের অ্যাক্টিভিটিতে অ্যাসিস্ট করছে। আর এই কোফ্যাক্টরটা আবার ইনঅর্গ্যানিক হতে পারে আর অর্গ্যানিক হতে পারে, ঠিক আছে? যদি কোফ্যাক্টর ইনঅর্গ্যানিক হয়, যেমন হচ্ছিল কিছু সরি যেমন মানে মেটাল যদি থাকে, ঠিক আছে, এখানে যদি হেভি মেটাল বা জাস্ট মেটাল যেগুলো আছে ওগুলো যদি থাকে তাহলে এটা হচ্ছে ইনঅর্গ্যানিক হবে। আর অর্গ্যানিক মানে তো বুঝতেই পারতেছো যে এখানে মানে কি বলা যায়, অর্গ্যানিক জিনিসপত্র যুক্ত থাকবে আর কি কোফ্যাক্টর হিসেবে। তাহলে এটার আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে টাইটলি বাউন্ড আর একটা হচ্ছে লুজলি বাউন্ড, ঠিক আছে? এখানে কিছু ভাগ আছে, এটা একটু কষ্ট হতে পারে। তো আবার হ্যাঁ, আর একটা হচ্ছিল যে যদি এই কোফ্যাক্টরটা অর্গ্যানিক হয় তাহলে সেটাকে বলা হচ্ছিল কোএনজাইম, ঠিক আছে? কোএনজাইমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট কোএনজাইমটা। তাহলে দেখো অর্গ্যানিক যদি হয় তাহলে এটাকে বলা হচ্ছিল কোএনজাইম, ঠিক আছে? এখন এই যে অর্গ্যানিক হলো এটা আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে টাইটলি বাউন্ড আর একটা হচ্ছে লুজলি বাউন্ড। তাহলে লুজলি বাউন্ড একটা হয়, লুজলি বাউন্ড, আর একটা হতে পারে টাইটলি বাউন্ড। লুজলি বাউন্ড আর টাইটলি বাউন্ড মানে কিছুই না, যারা কোভ্যালেন্ট বন্ড দিয়ে যুক্ত থাকবে এনজাইমের সাথে তারা হচ্ছে টাইটলি বাউন্ড, ঠিক আছে? আর যারা নন কোভ্যালেন্ট বন্ড দিয়ে যুক্ত থাকবে তাদেরকে বলা হচ্ছিল লুজলি বাউন্ড। ওকে, সো এদের আবার একটু নাম আছে, যে এই যে টাইটলি বাউন্ড যেটা, এটাকে বলা হচ্ছিল প্রোস্থেটিক গ্রুপ, প্রোস্থেটিক গ্রুপ, প্রোস্থেটিক গ্রুপ। টাইটলি বাউন্ড যেটা সেটাকে বলা হয় প্রোস্থেটিক গ্রুপ, আর লুজলি বাউন্ড যেটা সেটাকে বলা হয় কো সাবস্ট্রেট, ঠিক আছে? কো সাবস্ট্রেট। এখন আমরা গতদিন ক্লাসে জানছি যে সাবস্ট্রেট হচ্ছিল যার উপরে এনজাইম কাজ করে, রাইট? তাকে বলা হয় হচ্ছে সাবস্ট্রেট। তাহলে কো সাবস্ট্রেটটা কি? এসে কিন্তু এনজাইমের সাথে কোনো মানে সাবস্ট্রেটের সাথে কোনো সম্পর্ক নাই। এ কি করে? এ হচ্ছিল যে জাস্ট সাবস্ট্রেটের সাথে একসাথে মিলে ও এনজাইমের সাথে বাউন্ড হয়, এই অ্যাক্টিভ সাইটে যেই বাউন্ড হয়, এবং এটা আলটিমেটলি যখন হচ্ছিল এনজাইম রিয়াকশনটা শেষ হয়ে যায় তখন অল্টার অবস্থায় এনজাইম থেকে দূরে সরে যায় বা ডিসোসিয়েট করে যায়। তো কো সাবস্ট্রেটের কিছু উদাহরণ আমরা দেখি, যেমন NAD+, কো এ, কো কিউ, এগুলো হচ্ছিল এটসেট্রা, এগুলো হচ্ছিল আমাদের কো সাবস্ট্রেট, ঠিক আছে? এরা হচ্ছে লুজলি বাউন্ড, এদেরকে বলা হয় কো সাবস্ট্রেট। আর কেন বললাম যে এরা অল্টার হয়ে যায়? কারণ তুমি দেখবা যে কোনো রিয়াকশনে যদি NAD থাকে ও কিন্তু দেখবা যে রিয়াকশন শেষে ও NADH+H+ হয়ে যায়, ঠিক আছে? আবার দেখবা কোনো রিয়াকশনে যদি কো এ থাকে তাহলে দেখা যাবে যেমন অ্যাসিটাইল কোলিন প্লাস কো এ, এটা যুক্ত হয়ে কিন্তু অ্যাসিটাইল কোলিন হয়ে যায়, ঠিক আছে? মানে সরি, অ্যাসিটাইল কো এ প্লাস কোলিন, ঠিক আছে? ওখানে যদি কো এটা যুক্ত থাকে ওটা তখন অ্যাসিটাইল কোলিন হয়ে যায়, মানে কো এটা তখন আলাদা হয়ে যায়। ওকে ওকে, তাহলে এটা হচ্ছে কো সাবস্ট্রেট গেল, ঠিক আছে? তাহলে এটা কো সাবস্ট্রেট। আর প্রোস্থেটিক গ্রুপ যেটা, এটা হচ্ছিল বেশিরভাগ এরা হয় হচ্ছিল ভিটামিন বি কমপ্লেক্সের ডেরিভেটিভ, ঠিক আছে? বেশিরভাগ এরা হয় হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের ডেরিভেটিভ। আর জানি যে কোএনজাইম যেটা যেহেতু অর্গ্যানিক ওরা, ঠিক আছে, এরা হচ্ছিল বেশিরভাগ কি হয়, ভিটামিন বি কমপ্লেক্স যেটা আছে সেটার ডেরিভেটিভ হয়। তাহলে প্রস্থেটিক গ্রুপ যেটা, এর মধ্যে পরে হচ্ছিল বাকি যত আছে FAD, তারপরে হচ্ছিল তোমার FADর সাথে আর কি থাকতে পারে, FADর সাথে ধরো মানে পাইরিডক্সিন থেকে যে ডেরিভেটিভটা আসবে, বায়োটিন থেকে যে ডেরিভেটিভটা আসবে, রিবোফ্লাভিন থেকে তো FAD আসতেছে, রিবোফ্লাভিন মানে ভিটামিন B2 যেটা, তারপর কি বলে ফলেট থেকে, ফলিক অ্যাসিড থেকে যে ডেরিভেটিভটা আসবে, টেট্রাহাইড্রোফলেট, এগুলো সবই কিন্তু এই প্রোস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করবে, ঠিক আছে? আর NAD, CoA, CoQ এগুলো হচ্ছে কো সাবস্ট্রেট হিসেবে কাজ করবে। আর ইনঅর্গ্যানিকের মধ্যে মেটাল আছে, এগুলো তোমাদের কিছু উদাহরণ মনে রাখা লাগবে, যেমন জিঙ্ক কোন এনজাইমের সাথে কাজ করে? জিঙ্ক হচ্ছিল অ্যালকোহল ডিহাইড্রোজেনেজের সাথে সম্ভবত কাজ করে। তারপরে তোমাদের ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়াম, তারপর ম্যাঙ্গানিজ, জিঙ্ক, এগুলো বিভিন্ন ধরনের এনজাইমের কি বলা যায়, এগুলো বিভিন্ন ধরনের এনজাইমের এই যে মেটালো এনজাইম, মানে ইনঅর্গ্যানিক কোফ্যাক্টর যখন ইনঅর্গ্যানিক, কোফ্যাক্টরটা যখন ইনঅর্গ্যানিক হয় তখন আমরা ওই এনজাইমকে বলবো মেটালো এনজাইম, ঠিক আছে? এখানে টাইটলি বাউন্ড লুজলি বাউন্ড অত দরকার নেই, তোমরা জাস্ট মনে রাখবা যে মেটাল গুলো যখন এই যে এনজাইমের কোফ্যাক্টর হিসেবে কাজ করে তখনই আমরা ওটাকে বলবো, মানে ইনঅর্গ্যানিক সাবস্টেন্স যখন কোফ্যাক্টর হিসেবে কাজ করবে তখনই আমরা ওই এনজাইমটাকে বলবো মেটালো এনজাইম,
ঠিক আছে, তখনই আমরা ওই এনজাইমটাকে বলবো মেটালো এনজাইম। ওকে, তারপর হচ্ছিল ম্যাগনেসিয়াম, যেটা সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজের। তাহলে এখানে কয়েকটা উদাহরণ আমরা যদি লিখে দেই, যে জিঙ্ক 2+, যেটা সেটা হচ্ছিল অ্যালকোহল ডিহাইড্রোজেনেজের কোফ্যাক্টর হিসেবে কাজ করে, এই এনজাইমটার কোফ্যাক্টর হিসেবে কাজ করে। ঠিক আছে, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, যেটা সেটা ডিএনএ পলিমারেজের কোফ্যাক্টর হিসেবে কাজ করে, ডিএনএ পলিমারেজের কোফ্যাক্টর হিসেবে কাজ করবে। তোমরা দেখবে এগুলো বইয়েই আছে উদাহরণগুলো, যে কোন মেটাল কোন এনজাইমের কোফ্যাক্টর হিসেবে কাজ করে। তারপরে ফেরাম যদি তুমি বলো, ফেরাম হচ্ছিল সাইটোক্রোম অক্সিডেজের কোফ্যাক্টর হিসেবে কাজ করে, সাইটোক্রোম অক্সিডেজের কোফ্যাক্টর হিসেবে কাজ করে। আর লিপিং কটের সাথে এই পুরো জিনিসটা একটু নাও মিলতে পারে। ঠিক আছে, লিপিং কটে হলো এনজাইম, কোফ্যাক্টর, অ্যাপো এনজাইম, এগুলোর ব্যাখ্যাটা না অত সুন্দরভাবে দেওয়া নাই আর কি। ঠিক আছে, আমি ওখানে দেখে আমার কাছে মনে হলো যে একটু কন্ট্রাডিক্ট করবে আর কি এটার সাথে। তো আমার মেডিকেলের ম্যাম যেটা পড়াইছিলেন আর কি, আমি সেই অনুযায়ী পড়ছিলাম, যখন আমি পড়ছিলাম, তো তোমাদেরকেও আমি সেটাই বলছি। এটাই আমার মনে হয় ঠিক, কারণ আমি নেটেও একটু ঘাটাঘাটি করে দেখছি পরে, যে এটাই আসলে বলে যে প্রথমত হলো এনজাইমটা কি, পুরা এনজাইম, ফাংশনাল এনজাইমটাকে, মানে এর প্রোটিন আর নন প্রোটিন পার্ট দুটাকে মিলাই বলা হচ্ছিল হলো এনজাইম। ঠিক আছে, এবার এই নন প্রোটিন পার্টটাকে বাদ দিয়ে যদি খালি প্রোটিন পার্টটাকে রাখি, ওটাকে বলা হচ্ছিল অ্যাপো এনজাইম। ঠিক আছে, এটা কিন্তু অ্যাক্টিভ না, এটা নট অ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছিল অ্যাক্টিভ না, এটা নট অ্যাক্টিভ, অ্যাপো এনজাইম যেটা সেটা। আর এই যে নন প্রোটিন পার্ট যেটা, এটাকেই বলা হচ্ছিল কোফ্যাক্টর। এনজাইমের যে নন প্রোটিন পার্ট, এটাকে বলা হয় কোফ্যাক্টর। তাহলে এই যে কোফ্যাক্টর, সেটা কি করে, সে হচ্ছিল এনজাইম অ্যাক্টিভিটিতে অ্যাসিস্ট করে। কোফ্যাক্টর এনজাইম অ্যাক্টিভিটিতে অ্যাসিস্ট করবে, এই জন্য এর নাম কিন্তু হচ্ছে কোফ্যাক্টর। ঠিক আছে, এই কোফ্যাক্টর আবার ইনঅর্গ্যানিক হতে পারে, আবার অর্গ্যানিক হতে পারে। ইনঅর্গ্যানিক মানে ধরো কোনো মেটাল যদি কোফ্যাক্টর মানে অ্যাসিস্ট করে এনজাইমের অ্যাক্টিভিটিতে, তাহলে এটাকে বলা হচ্ছিল ইনঅর্গ্যানিক, বা ওই এনজাইমটাকে তখন বলা হবে মেটালো এনজাইম। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা দেখবো যে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম, কপার, এগুলো বিভিন্ন এনজাইমের কোফ্যাক্টর হিসেবে কাজ করে। যেমন জিঙ্ক অ্যালকোহল ডিহাইড্রোজেনেজের, ম্যাগনেসিয়াম ডিএনএ পলিমারেজের, ফেরাস আয়ন যেটা সেটা সাইটোক্রোম অক্সিডেজের, এরা হচ্ছিল কোফ্যাক্টর হিসেবে কাজ করে। আর কোফ্যাক্টরটা যদি অর্গ্যানিক হয়, তাহলে সেটাকে বলা হয় কো এনজাইম। এবং এই কো এনজাইম লুজলি বাউন্ড হতে পারে এবং টাইটলি বাউন্ড হতে পারে। যদি লুজলি বাউন্ড হয়, তাহলে এটাকে বলা হচ্ছে কো সাবস্ট্রেট। ঠিক আছে, কো সাবস্ট্রেট বলা হয় যদি লুজলি বাউন্ড হয়। এই সাবস্ট্রেটের সাথেই এনজাইমের অ্যাক্টিভ সাইটে যে বসবে, এবং সাবস্ট্রেটের সাথে যে অ্যাক্টিভ সাইডে যে বসার পরে কি করবে, ও যখন রিঅ্যাকশনটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন ও অল্টার্ড অবস্থায় এই অ্যাক্টিভ এনজাইমের অ্যাক্টিভ সাইড থেকে ডিসোসিয়েট করে যাবে। ঠিক আছে, যেমন NAD+, কো এনজাইম, কো এ, কো কিউ, এগুলো আমরা বলতে পারি। আর টাইটলি বাউন্ড যেটা, সেটাকে বলা হচ্ছে প্রোস্থেটিক গ্রুপ। এগুলো হচ্ছিল বিভিন্ন ভিটামিন বি কমপ্লেক্স যে আছে, ভিটামিন B1, B2, B3, এগুলোর বিভিন্ন মানে B1, B2, যাই হোক, তো এগুলো বিভিন্ন ভিটামিন বি কমপ্লেক্সের ডেরিভেটিভ হিসেবে কাজ করা হচ্ছিল প্রোস্থেটিক গ্রুপ। ঠিক আছে, আমার মনে হয় তোমাদের এটা হচ্ছিল ক্লিয়ার হয়ে গেছে। তারপর কো সাবস্ট্রেটে কিন্তু এটিপিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ এখানে, হ্যাঁ, এটিপি। কারণ দেখবা যে কোনো একটা রিয়াকশনে এটিপি যখন যুক্ত হয়, তখন দেখবা এটিপিটা কিন্তু রিয়াকশন শেষে অল্টার্ড হয়ে যায়, হয় ওখান থেকে ফসফেট বের হয়ে যেয়ে এডিপি হয়, অথবা এডিপি যদি এসে যুক্ত হয়, তাহলে দেখা যাবে এডিপি আর ফসফেট মিলে এটিপি হয়। যে কোনো রিয়াকশনে তুমি দেখবে এটিপি কিন্তু রিয়াকশন শেষে ওই একই থাকে না, ও দেখা যায় এডিপি হয়ে যায়। ঠিক আছে, যেটাকে আমরা যে ফসফোরাইলেশন রিয়াকশন বলি, এটিপি থেকে ফসফেটটা আলাদা হয়ে যেয়ে ওটা এডিপি হয়। ওকে, এবার হচ্ছিল কোএনজাইমের ব্যাপারে আমাদের কিছু একটু হালকা পাতলা জানা লাগবে, কারণ পরীক্ষা অনেক সময় কোশ্চেনে আসে যে এনজাইম আর কোএনজাইমের মধ্যে পার্থক্য কি, এবং এটা কিন্তু অনেক সময় ধরে। ঠিক আছে, তাহলে এনজাইম ভার্সেস কোএনজাইম, এটা আমাদের জানা লাগবে। এনজাইম ভার্সেস কোএনজাইম, এটা আমাদের জানা লাগবে। তাহলে আমরা গতকালকে এনজাইমের যে ডেফিনেশন পড়ছি, সেখান থেকে কিন্তু আমরা ওর প্রপার্টিগুলো জেনে গেছি। যে এনজাইমটা কি, দেখো, এনজাইম হচ্ছিল প্রোটিন ইন নেচার। ঠিক আছে, এনজাইম হচ্ছে প্রোটিন ইন নেচার। এনজাইম কি, এনজাইম হচ্ছে কলয়েডাল সাবস্টেন্স। এনজাইম কি, এনজাইম হচ্ছে হিট ল্যাবাইল। যেহেতু এই প্রোটিন ইন নেচার, তাহলেও কি হবে, হিট ল্যাবাইল। ঠিক আছে, আরে কি হলো, ওকে।
তাহলে প্রোটিন ইন নেচার, কলাইডাল সাবস্টেন্স, হিট লেভেল, আরো আমরা পড়ছিলাম ফর্ম বাই লিভিং টিস্যু, তারপর হচ্ছিল ওয়ার্কস এট এ ডেফিনাইট টেম্পারেচার, ওয়ার্কস এট এ ডেফিনাইট পিএইচ, ঠিক আছে, এগুলো আমরা পড়ছিলাম। এগুলোরই জাস্ট উল্টা করে দিলে কিন্তু কোএনজাইম হয়ে যাবে। দেখো এ কি হবে, এ হচ্ছে নন প্রোটিন, ঠিক আছে, নন প্রোটিন, এ হচ্ছে নন প্রোটিন, তারপরে এই দেখো নন কলয়েডাল, ঠিক আছে, নন কলয়েডাল। আর এই সমস্যা কি এটা, নন কলয়েডাল। আর এ কি হিট স্টেবল, যেহেতু এই নন প্রোটিন তাহলে এ হচ্ছিল হিট স্টেবল। ওকে, হিট স্টেবল। এখন কলয়েডাল যেহেতু, তার মানে এই কি হবে, নন ডায়ালাইজেবল হবে, ঠিক আছে, ডায়ালাইসিস করা যাবে না যেহেতু এর সাইজটা বড়, সো এটা কি হবে, নন ডায়ালাইজেবল, নন ডায়ালাইজেবল। বানানটা ভুল হতে পারে। আর তাহলে এটা যেহেতু নন কলয়েডাল তাহলে কি হবে, এ হবে হচ্ছে ডায়ালাইজেবল, ঠিক আছে, ডায়ালাইজেবল। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি 4টা পেয়ে গেলাম। তাছাড়া তুমি বলতে পারো যে কোএনজাইমের সাইজটা ছোট হবে, এনজাইমের সাইজটা বড় হবে। তারপরে তুমি বলতে পারো যে আর কি বলা যায়, আর বলা যায় কোএনজাইমের কিছু উদাহরণ দিয়ে দেবা, এনজাইমের উদাহরণ দিয়ে দেবা, তারপর বলবা এনজাইম ক্যান নট ফাংশন উইদাউট কোএনজাইম। কারণ আমরা জানি যে কোএনজাইম যেটা, সে কিন্তু এনজাইমের সাথে যদি যুক্ত না থাকে, মানে কোএনজাইম তো আসলে কোফ্যাক্টরটারই অর্গানিক যখন হয় তখন, সো কোএনজাইম যদি এনজাইমের সাথে যুক্ত না থাকে তাহলে কিন্তু এনজাইম কাজ করতে পারবে না, কারণ এনজাইম তো নন প্রোটিন পার্টটা বাদে তো এনজাইম আসলে কিছুই না। বাট কোএনজাইম যেটা, সে কিন্তু মানে কি বলা যায়, সে ইন্ডিপেন্ডেন্ট, সে নিজে একা একাই কাজ করতে পারে, তার কিন্তু এনজাইমের সাথে যে যুক্ত হওয়া লাগবে নট নেসেসারি। সো এটা একটা জিনিস আমরা বলতে পারি। আর হচ্ছিল আমরা বলতে পারি যে এনজাইম হচ্ছে হাই মলিকুলার ওয়েট আর ওটা হচ্ছে লো মলিকুলার ওয়েট। তাই তুমি দেখো, তুমি যদি একটা এনজাইমের ডেফিনেশনটাই তুমি যদি ভালো করে পড়ো তাহলে তুমি ওখান থেকে কয়টা জিনিস পাইতেছো। এনজাইমের ডেফিনেশন ভালো করে পড়লে তুমি ওখান থেকে এনজাইমের প্রপার্টিজ বলতে পারতেছো, তুমি এনজাইম আর কোএনজাইমের ডিফারেন্স বলতে পারতেছো, আবার তুমি কোএনজাইমেরও কিন্তু প্রপার্টিজ এখান থেকে বলে দিতে পারবা, তাই না? আরো কিছু আছে যে এগুলো আমরা যেটা জানি যে হাই মলিকুলার ওয়েট, হাই মলিকুলার ওয়েট, লো মলিকুলার ওয়েট, ঠিক আছে। তারপরে এখানে বলতে পারি যে সাইজে বড়, সাইজ বিগার, তাহলে বলবো সাইজ স্মলার, মানে কোএনজাইমের থেকে আর কি বড়, এগুলো বলতে পারি। তারপর কিছু উদাহরণ দিয়ে দিবা, কিছু এনজাইমের উদাহরণ দিবা, কিছু কোএনজাইমের উদাহরণ দিবা। আর ফার্স্টের দিকে এনজাইমের সংজ্ঞাটা দিয়ে দিবা, কোএনজাইমের সংজ্ঞাটা দিয়ে দিবা। কোএনজাইমের যদি সংজ্ঞা জিজ্ঞেস করে কি বলবা, কিছুই না, জাস্ট এখান থেকে বলে দিবা কোএনজাইমস আর নন প্রোটিন অর্গানিক নন কলয়েডাল সাবস্টেন্সেস which are heat stable and dialyzable and can work without enzyme are called coenzyme. Just as simple as that, ঠিক আছে, as simple as that. তাহলে দেখো আমরা একটা জিনিস থেকে কতগুলো জিনিস জেনে ফেলতে পারলাম, আমরা এক এনজাইমের ডেফিনেশন থেকে আমরা অনেক কিছু কিন্তু জানতে পারলাম, তাই না? তাহলে কোএনজাইম আর এনজাইমের যে মানে ডিফারেন্সটা, এটা কিন্তু আমাদের লাগবে, ঠিক আছে, কোএনজাইম আর এনজাইমের যে ডিফারেন্সটা এটা আমাদের লাগবে। এটা পরীক্ষা অনেক সময় রিটেনে আসে, প্লাস ভাইভাতেও ধরতে পারে, সো এটা আমাদের লাগবে। এবার আমরা চলে আসি ফ্যাক্টরস এফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটিতে, ঠিক আছে, ফ্যাক্টরস এফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটিতে আমরা এবার আসি। তাহলে ফ্যাক্টরস এফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি, আমরা এখানে 5টা ফ্যাক্টর সম্পর্কে জানবো, ঠিক আছে, কি কি ফ্যাক্টর আমাদের এফেক্ট করে এনজাইম অ্যাক্টিভিটিতে। তাহলে ফ্যাক্টরস এফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি, ফ্যাক্টরস এফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি। ওকে, ফ্যাক্টরস এফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি। তাহলে দেখো প্রথমে কি, প্রথমে আমরা বলবো হচ্ছিল টেম্পারেচার। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা রিটেনে প্লাস ভাইভাতে দুটোতেই জিজ্ঞেস করতে পারে, বিশেষ করে রিটেনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস এফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রথম হচ্ছে টেম্পারেচার, তারপর আমরা জানবো হচ্ছে পিএইচ, পিএইচ কেমনে এফেক্ট করে, তারপর আমরা জানবো হচ্ছিল টেম্পারেচার, পিএইচ, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, ঠিক আছে, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, তারপর আমরা জানবো এনজাইম কনসেন্ট্রেশন, এনজাইম কনসেন্ট্রেশন, তারপর আমরা জানবো প্রোডাক্ট কনসেন্ট্রেশন। একবারে 3টা কনসেন্ট্রেশন আমরা জেনে নিব, ঠিক আছে। তারপর আমরা দেখবো প্রোডাক্ট কনসেন্ট্রেশন কেমনে এফেক্ট করে এনজাইম অ্যাক্টিভিটিকে, প্রোডাক্ট কনসেন্ট্রেশন। তাহলে টেম্পারেচার, পিএইচ, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এনজাইম কনসেন্ট্রেশন, প্রোডাক্ট কনসেন্ট্রেশন। আর তাছাড়া কিছু বলতে পারো তুমি যে এনজাইম ইনহিবিটরস কেমনে কাজ করে না কাজ করে, এগুলো বলতে পারো, বাট মেইন হচ্ছিল এই কয়েকটাই, টেম্পারেচার, পিএইচ, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এনজাইম কনসেন্ট্রেশন, প্রোডাক্ট কনসেন্ট্রেশন। তোমরা তোমাদের বই খুললেও দেখবা যে মেইনলি এই 5টাই আমাদের আছে, এবং এই 5টা ফ্যাক্টরি আমাদের খুব ভালো করে
জানা লাগবে যে কোনটা কেমনে কাজ করে। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছিল আমরা টেম্পারেচার। তাহলে টেম্পারেচারটা দেখি, টেম্পারেচার কেমনে কাজ করে। তাহলে টেম্পারেচার যখন এখানে আমি একটা আঁকাবো, গ্রাফ আঁকাবো, এখন প্রতিটার আমি গ্রাফ আঁকায় আঁকায় ব্যাখ্যা করব। ঠিক আছে, এটা একটু মনে হয় ওকে। আচ্ছা, একটু বাঁকা হলে কিছু করার নাই, সরি। ওকে, তাহলে এদিকে থাকবে হচ্ছে আমার ভেলোসিটি, এদিকে থাকবে আমার ভেলোসিটি। ঠিক আছে, এদিকে থাকবে ভেলোসিটি, ভেলোসিটি মানে এনজাইমটার ভেলোসিটি কেমন, আর এদিকে থাকবে আমার টেম্পারেচার, এদিকে থাকবে টেম্পারেচার। তাহলে এখানে আমরা দেখব যে টেম্পারেচার আস্তে আস্তে যত বাড়বে তত এনজাইমের ভেলোসিটিও বাড়বে, এবং একটা টাইমে যে এটা অনেক বেশি হবে এবং তারপরে আস্তে 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 এটা কমতে থাকবে, একটা বেল শেপড কার্ভ হবে। ঠিক আছে, তাহলে এই যে এতটুকু এইখানে যেটা আছে ওটা হচ্ছে আমাদের অপটিমাম টেম্পারেচার, মানে এটা হচ্ছে আমাদের অপটিমাম টেম্পারেচার, অপটিমাম টেম্পারেচার। ঠিক আছে, এখন আমরা একটা জিনিস জেনে রাখবো যে প্রতিটা এনজাইমের অপটিমাম টেম্পারেচার মানে এভারেজ আমরা যদি ধরি তাহলে 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটা হচ্ছে লিপিং কোয়ার্টার রেফারেন্স, কিন্তু 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছিল মোটামুটি আমাদের সব এনজাইমেরই এভারেজে আমরা যদি বলি তাহলে এটা হচ্ছে অপটিমাম টেম্পারেচার, মানে এই টেম্পারেচারে এনজাইমের ভেলোসিটি সব ম্যাক্সিমাম হবে বা রিঅ্যাকশনের রেটটা সবচেয়ে বেশি হবে এই পর্যায়ে। ঠিক আছে, তাহলে দেখো টেম্পারেচার আস্তে 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 তুমি যখন বাড়াবা তখন এনজাইমের কিন্তু ভেলোসিটিটাও আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, তাহলে কি হবে মানে রিঅ্যাকশনটার রেটও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা কেন হয়, কারণ তুমি যখন টেম্পারেচার বাড়াবা তখন তোমার সাবস্ট্রেট যে আছে, সাবস্ট্রেটের মধ্যে যে মলিকুলগুলো আছে সেই মলিকুলগুলোর কিন্তু কাইনেটিক এনার্জি বা গতি শক্তি যেটা সেটা বেড়ে যাবে। তোমরা খুব ভালো করে জানো, পড়ে আসছি আমরা, তাই না, শক্তি সংরক্ষণশীলতা আমরা এইচএসসি থেকে পড়ে আসছি। তো ওখানে আমরা জানি যে কোনো একটা শক্তি কিন্তু একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে রূপান্তরিত হয়, কোনো শক্তি কিন্তু তৈরিও হয় না ধ্বংসও হয় না, যেটা আমরা পড়েছি। তো এই যে একটা শক্তি, যে তাপ তো একটা শক্তি, তাই না, তো যখন তাপমাত্রা বাড়ানো হচ্ছে তখন এই তাপ শক্তিটা সাবস্ট্রেটের মধ্যে গতি শক্তিতে পরিণত হচ্ছে, এবং তখন সাবস্ট্রেটগুলোর মধ্যে যে মলিকুলগুলো আছে সেই মলিকুলগুলোর মধ্যে গতিশক্তি অনেক বেড়ে যায়, এবং এই মলিকুলগুলোর যখন গতিশক্তি বেড়ে যাবে তখন কি হবে, এরা অনেক জোরে জোরে ছুটাছুটি করবে, তাই না, এরা একে অপরের মলিকুলার কলিশন হবে, একে অপরের সাথে ধাক্কা খাবে, তখন কি হবে বেশি এরা কি করবে, খুব তাড়াতাড়ি প্রোডাক্টে পরিণত হওয়ার জন্য এরা রিঅ্যাকশন করা শুরু করবে, মানে সাবস্ট্রেটগুলো খুব তাড়াতাড়ি প্রোডাক্টে পরিণত হতে যাবে যেহেতু এদের মধ্যে কাইনেটিক এনার্জি বেড়ে গেছে। ঠিক আছে, তো এভাবে কি হবে, এভাবে মানে এভাবে যেহেতু ওদের মধ্যে মানে ওরা যেহেতু এখন তাড়াতাড়ি প্রোডাক্ট হতে পারতেছে, এই জন্য কি হবে বেশি বেশি করে সাবস্ট্রেট তখন কি হবে, বেশি বেশি সাবস্ট্রেট তখন প্রোডাক্টে পরিণত হওয়ার চেষ্টা করবে, এভাবে আস্তে আস্তে কি হবে রিঅ্যাকশনের রেট যেটা সেটা বেড়ে যাবে। তো এরকম হতে 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 একটা নির্দিষ্ট টেম্পারেচারে যে এই রিঅ্যাকশনের রেট যেটা সেটা মানে এনজাইমের ভেলোসিটিটা ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, ভি ম্যাক্স, তার এনজাইমের ভেলোসিটিটা ম্যাক্সিমাম হয় একটা নির্দিষ্ট পয়েন্টে যে, ঠিক আছে, একটা নির্দিষ্ট টেম্পারেচারে যেটা ম্যাক্সিমাম হয়, মানে ওই সময় এনজাইমটা সবচেয়ে ভালো কাজ করে এবং ওই সময় সবচেয়ে বেশি পরিমাণ সাবস্ট্রেট প্রোডাক্টে পরিণত হবে। ঠিক আছে, রিঅ্যাকশন রেটটা ওই জায়গায় সবচেয়ে বেশি। এরপরে টেম্পারেচার তুমি যতই বাড়াবা ততই দেখবা যে এনজাইমের অ্যাক্টিভিটি আস্তে 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 কমে যাইতেছে। ঠিক আছে, রিঅ্যাকশনের রেটও আস্তে আস্তে কমে যাইতেছে। এটা কেন হয়, কারণ টেম্পারেচার তুমি যদি বাড়ায় ফেলো তখন এনজাইম তো একটা প্রোটিন ইন নেচার আমরা জানি, আর প্রোটিনে যদি তুমি টেম্পারেচার বাড়ায় দাও তাহলে কি হবে, এনজাইম তো এমনিতেও হিট লেভেল আমরা পড়ছি, মানে ওটা হিটের প্রতি কিন্তু সেনসিটিভ, তাই না, সো এনজাইমের তখন কি হবে ডিন্যাচারেশন হবে, এনজাইম যে প্রোটিন সেই প্রোটিনটার ডিন্যাচারেশন হবে। সো এই যে প্রোটিনটার ডিন্যাচারেশন হয়ে যাচ্ছে যার কারণে এনজাইমের এখন যদি ডিন্যাচারেশনই হয়ে যায় তাহলে এনজাইম আর কি কাজ করবে, এই জন্য তখন কি হচ্ছে, তখন আস্তে আস্তে এনজাইমের অ্যাক্টিভিটি কমে যাইতেছে, রিঅ্যাকশনের রেটটাও কিন্তু কমে যাইতেছে। তাই অপটিমাম টেম্পারেচারের আগ পর্যন্ত যতই তুমি টেম্পারেচার বাড়াও ওই অপটিমাম টেম্পারেচার পৌঁছানো মানে ওই অপটিমাম টেম্পারেচার পর্যন্ত পৌঁছানোর আগে মুহূর্ত পর্যন্ত কিন্তু এই যে আমার রিঅ্যাকশন রেট সেটা বাড়তেই থাকবে, এনজাইমের ভেলোসিটিও বাড়তে থাকবে। ঠিক আছে, এনজাইম অ্যাক্টিভিটিটা বাড়তে থাকবে, বাট ওই অপটিমাম টেম্পারেচার পরে তুমি যতই টেম্পারেচার বাড়াও না কেন এনজাইম ডিনেচারের হতে থাকবে বা প্রোটিনটা ডিনেচারেশন হতে থাকবে বা ভাঙতে থাকবে সোজা কথায়, তখন আস্তে আস্তে কি হবে রিঅ্যাকশনের রেটটাও কমতে থাকবে, ভেলোসিটিও কমতে থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছিল আমাদের টেম্পারেচারের সাথে টেম্পারেচার কেমনে এনজাইম অ্যাক্টিভিটিকে এফেক্ট করতেছে এটা, তাহলে এটাকে আমরা বলি বেল শেপড কার্ভ। ঠিক আছে, এটা আমাদের বেল শেপড কার্ভ,
এটা আমাদের বেল শেপড কার্ভ। আরেকটা বেল শেপড কার্ভ আছে এনজাইমের, সেটা হচ্ছিল পিএইচ এর যেটা, সেটা। তো তোমাদের পরীক্ষায় যদি আসে ফ্যাক্টরস অ্যাফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি, এটা যদি আসে, এটা 5 মার্কের কোশ্চেনে দেওয়ার সম্ভাবনা নাই, কারণ ফ্যাক্টরস অনেকগুলো আছে। তুমি যদি প্রতিটার ব্যাপারে লিখতে যাও তাহলে কিন্তু তোমার অনেক বড় হয়ে যাবে কোশ্চেনটা। এমন অনেক যদি 5 মার্কে দিয়েও দেয় তখনও কিন্তু তোমাকে এটা লিখতে হবে, এবং তখন কিন্তু 5টার ক্ষেত্রে 5টা পয়েন্টই তুমি লিখবা, বাট প্রতিটাতে অল্প করে জাস্ট লিখে দিবা যে কোনটায় কি হচ্ছে। টেম্পারেচারের ক্ষেত্রে বলবা যে টেম্পারেচার যত বাড়ে এটা বাড়ে, বাট একটা টাইমে যে এটা কমতে থাকে, অপটিমামের পরে এটা কমতে থাকে। এভাবে অল্প 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 করে তখন লিখে দিতে হবে। বাট যদি এটা অনেক বড় কোশ্চেন আসে, যেটা তোমাদের একটা কম্পালসারি কোশ্চেন থাকে তো 7 মার্কের, সো ওই কম্পালসারি কোশ্চেনে যদি তোমাদের এরকম আসে ফ্যাক্টরস অ্যাফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি, তাহলে 5টারই তোমাকে সুন্দর করে বর্ণনা লিখতে হবে, এবং প্রতিটার ক্ষেত্রে কার্ভটা দিয়ে দিবা। এই কার্ভটা তুমি যদি দিয়ে দাও তাহলে দেখবা যে টিচার এমনিতেই কিন্তু অনেক মার্কস দিয়ে দিবে যদি তুমি প্রতিটা এরকম করে কার্ভ দাও, ঠিক আছে? তাহলে আমরা টেম্পারেচারটা দেখলাম, এবার আমরা দেখবো হচ্ছিল পিএইচটা কেমনে কাজ করে। তাহলে আমরা এবার দেখবো পিএইচ কেমনে এফেক্ট করে, পিএইচটা কেমনে এফেক্ট করে, ঠিক আছে? তাহলে এই যে আমাদের এইখানে হচ্ছিল আমাদের এই গ্রাফটা আঁকাই, ঠিক আছে? এখানে আমাদের গ্রাফটা যেটা সেটা আঁকাই, ওকে। তাহলে এই পাশে থাকবে হচ্ছে আমাদের পিএইচ, আর অ্যাজ অলওয়েজ এখানে থাকবে হচ্ছিল ভেলোসিটি। এখানে থাকবে হচ্ছে আমাদের ভেলোসিটি, ওকে। তাহলে দেখো এখন পিএইচটা কেমনে কাজ করে। পিএইচটা সেম একদম টেম্পারেচারের মতো এখানে বেল শেপড হবে। তার মানে পিএইচ বাড়াতে বাড়াতে তুমি যদি বাড়াতে থাকো, এরকম এনজাইমের ইয়াও বাড়তে থাকবে, ভেলোসিটিও বাড়তে থাকবে, এবং একটা অপটিমাম পিএইচ এর পরে এটা আর বাড়বে না। তাহলে এইটাই হচ্ছে আমার সেই অপটিমাম পিএইচটা, এটাই আমার সেই অপটিমাম পিএইচটা, যেখানে এনজাইম অ্যাক্টিভিটি ম্যাক্সিমাম থাকে। তাহলে এখানে যে এনজাইম অ্যাক্টিভিটি ম্যাক্সিমাম থাকে, এরপরে পিএইচ যত কমতে মানে বাড়াও, তুমি যতই বাড়াও না কেন পিএইচ, কোনোভাবেই লাভ হবে না, এনজাইমের অ্যাক্টিভিটি কমতে থাকবে, রিঅ্যাকশন রেটও কমতে থাকবে। কারণ পিএইচটা তোমরা জানো যে পিএইচটা হচ্ছে আমাদের আয়োনেশন আর ডিআয়োনেশনে হেল্প করে। মানে যে ধরো যে অ্যাসিড আমরা জানি অ্যাসিড হাইড্রোজেন আয়ন ত্যাগ করে, তাই না? তার মানে অ্যাসিডিক পিএইচে কিন্তু হাইড্রোজেন আয়ন ত্যাগ হবে, কোনো একটা কি বলা যায় মলিকুল হাইড্রোজেন আয়ন ত্যাগ করবে অ্যাসিডিক পিএইচে। আর যদি অ্যালকালাইন পিএইচ আমরা জানি হাইড্রোজেন আয়ন গ্রহণ করে অ্যালকালাইন পিএইচে, তাই না? তাহলে যে কোনো একটা মলিকুল অ্যালকালাইন পিএইচে হাইড্রোজেন আয়ন গ্রহণ করবে। সো এই পিএইচটা কিন্তু আমাদের এই কোনো একটা মলিকিউল সে আয়োনেটেড অবস্থায় থাকবে নাকি ডিআয়োনেটেড অবস্থায় থাকবে, এটা আমাদের যাচাই করতে হেল্প করা হচ্ছে পিএইচ। তো এই যে পিএইচটা, তাহলে অনেক সময় এমন হয় যে এনজাইমের যে ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি বা এনজাইমের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিটা কিন্তু আমাদের ডিপেন্ড করে যে এনজাইমের কোনো একটা গ্রুপ সে আয়োনেটেড অবস্থায় আছে নাকি ডিআয়োনেটেড অবস্থায় আছে, ঠিক আছে? যেমন এনজাইমের যে ধরো এনজাইমটা একটা প্রোটিন, সো ওর কি আছে অ্যামিনো গ্রুপ আছে, তাই না? এই অ্যামিনো গ্রুপটা আছে, আরে মানে আমি বুঝি না এখানে যে কি হয় মাঝে মধ্যে, ওকে। তাহলে এই যে অ্যামিনো গ্রুপ যেটা সেটা এখানে আছে। তাহলে এই যে অ্যামিনো গ্রুপটা, এই অ্যামিনো গ্রুপটা ধরো অনেক সময় এরকম হয় যে এনজাইমের ঠিকভাবে কাজ করার জন্য এর এই অ্যামিনো গ্রুপটাকে প্রোটোনেটেড অবস্থায় থাকতে হবে, মানে NH3+ অবস্থায় থাকা লাগতে পারে। এটা হচ্ছে প্রোটোনেটেড ফর্ম, ঠিক আছে? এটাই প্রোটোনেটেড ফর্ম। তাই দেখা যায় অনেক সময় প্রোটোনেটেড ফর্মে থাকা লাগে যাতে করে এনজাইমটা ঠিকভাবে কাজ করতে পারে। বাট কি হবে দেখা যায় যে যদি মনে করো এনজাইম ঠিকভাবে কাজ করার জন্য যেই পিএইচ দরকার সেই পিএইচ না থেকে, ধরো অ্যালকালাইন পিএইচে আছে, ঠিক আছে? সরি প্রোটোনেটেড না, তো একটু ভুল বলছি এখানে। ধরো ওর অ্যামিনো গ্রুপটা ডিপ্রোটোনেটেড অবস্থায় লাগবে, ঠিক আছে? ডিপ্রোটোনেটেড অবস্থায় থাকা লাগবে, এনজাইমের অ্যাক্টিভিটি ঠিকভাবে হওয়ার জন্য ডিপ্রোটোনেটেড অবস্থায় থাকা লাগবে। তো এখন ধরো অ্যালকালাইন পিএইচ, তাহলে অ্যালকালাইন পিএইচে কি হবে, ও হচ্ছে কি হয়ে যাবে, প্রোটোনেটেড হয়ে যাবে, একটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করে প্রোটোনেটেড হয়ে যাবে। এখন এনজাইম তখন দেখা যাবে যে এই পিএইচে কাজ করতে পারবে না, কিছু স্পেসিফিক এনজাইমের জন্য বলছি। এই এনজাইমের মানে পিএইচটা এক একটা এনজাইমের জন্য এক এক রকম। যেমন পেপসিন, যেটা পেপসিন কিন্তু অ্যাসিডিক এনভায়রনমেন্টে কাজ করে, তাই না? আমরা জানি স্টমাকে পেপসিন আছে, তো এই পেপসিনটা আমরা জানি যে HCl এর মাধ্যমে পেপসিনোজেন থেকে পেপসিন হয়, তাই না?
তো এই পেপসিন এনজাইম যেটা সে কিন্তু অ্যাসিডিক এনভায়রনমেন্টে কাজ করতে পারে, তা আবার অনেক বেশি অ্যাসিডিক, মানে 1 to 1.5 পিএইচ এর মধ্যে কিন্তু ও অনেক ভালো কাজ করতে পারে। সো পেপসিনের জন্য কিন্তু পিএইচটাই ওটা। তারপর আবার অ্যালকালাইন ফসফেটেস যেটা, সে কিন্তু আবার দেখা যায় যে অ্যালকালাইন এনভায়রনমেন্টে কাজ করে, নামেই আছে অ্যালকালাইন ফসফেটেস। সো সে দেখা যায় 10 থেকে 11 পিএইচ যখন হয় তখন সে ভালো কাজ করতে পারে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ডিফার করে, ওকে। আবার আমাদের যে স্মল ইন্টেস্টাইনে আমাদের যে এনজাইমগুলো আছে, ঠিক আছে, এই এনজাইমগুলো কিন্তু আবার 7 থেকে 8 পিএইচ দেখা যায় এইরকম পিএইচ এ কাজ করতে পারে ভালো। সো এক একটা এনজাইমের পিএইচ কিন্তু এক এক রকম, এবং দেখা যায় যে ওই যে এনজাইমের যে গ্রুপটা, অ্যামিনো গ্রুপটা, অনেক সময় এটা প্রোটোনেটেড অবস্থা থাকলে ওর অ্যাক্টিভিটি অনেক ভালো হয়, অথবা দেখা যায় ডিপ্রোটোনেটেড অবস্থায় যদি থাকে তাহলে ওর অ্যাক্টিভিটি ভালো হয়। তো এই যে এনজাইমের ওই অ্যামিনো গ্রুপ, সে প্রোটোনেটেড থাকবে নাকি ডিপ্রোটোনেটেড থাকবে সেটার উপরে ডিপেন্ড করতেছে পিএইচ, মানে সেটাই পিএইচ এর উপরে ডিপেন্ড করতেছে আর কি, ঠিক আছে। এখন ধরো যেই এনজাইমটা অ্যাসিডিক এনভায়রনমেন্টে কাজ করে, সে তার জন্য যদি অ্যালকালাইন এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া হয় তাহলে তো সে অবশ্যই ওখানে কাজ করতে পারবে না, কারণ ওই যে তার অ্যামিনো গ্রুপ যেটা, সে ডিপ্রোটোনেটেড অবস্থায় না থেকে প্রোটোনেটেড অবস্থায় থাকবে, তাহলে সে অবশ্যই ওখানে ভালো কাজ করতে পারবে না। আবার যেই এনজাইম অ্যালকালাইন এনভায়রনমেন্টে ভালো কাজ করার কথা, মানে যার ঠিকভাবে কাজ করার জন্য প্রোটোনেটেড অবস্থা লাগে তার গ্রুপের, ঠিক আছে, অ্যামিনো গ্রুপের প্রোটোনেটেড অবস্থা লাগে, তার দেখা যাবে যে যদি তাকে তুমি অ্যাসিডিক এনভায়রনমেন্টে দিয়ে দাও তাহলে তো সে তো ডিপ্রোটোনেটেড হয়ে যাবে, তাই না, মানে হাইড্রোজেন আয়ন ত্যাগ করে ফেলবে, তাহলে তো সে তখন ভালোভাবে কাজ করতে পারবে না, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের ইয়া। বাট তাও এভারেজে আমরা বলতে পারি যে বেশিরভাগ অপটিমাম পিএইচ হচ্ছে 6 থেকে 8 বলতে পারি বেশিরভাগ এনজাইমের জন্য, এভারেজ এটা আমরা বলতে পারি। বাট এটা কিন্তু ডিফার করে, পেপসিন, অ্যালকালাইন ফসফেটেস বা ইন্টেস্টিনাল এনজাইম যেগুলো আছে এগুলোর জন্য কিন্তু ডিফার করে এটা, ওকে। তাহলে এই হয়ে গেল আমাদের পিএইচটাও টেম্পারেচারের মতো সেম, এটা একটা অপটিমাম পিএইচ এ বেশি ভালো কাজ করে, তারপর আস্তে আস্তে পিএইচ বাড়াতে থাকলে কিন্তু এনজাইম অ্যাক্টিভিটিটাও কমতে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বেল শেপ কার্ভ। এবার আমরা আসি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এবং এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে জানা লাগবে। সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, তাহলে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে একটু সবাই মনোযোগ দিয়ে শুনবা যে এখানে কি আছে, ঠিক আছে। বইয়ে তো তোমাদের লেখায় আছে, বাট বই পড়তে গেলে একটু মানে বুঝতে কষ্ট হতে পারে, এই জন্য আমি যত সহজে পারা যায় একটু বুঝিয়ে দিব যে তোমাদের সাবস্ট্রেট কনসেন্ট্রেশন এখানে কেমনে কাজ করবে। তাহলে দেখো সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের গ্রাফটা কেমন হবে, ফার্স্ট আমরা ওটা একটু দেখি, ঠিক আছে। তাহলে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের গ্রাফ যদি আমি আঁকাই, সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের গ্রাফটা যদি আমি আঁকাই তাহলে দেখবা যে আচ্ছা, এখানে তো একটা জিনিস যে এই পাশে হচ্ছিল আমাদের কি হবে, এই পাশে হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আর ও পাশে ভেলোসিটি, অ্যাজ অলওয়েজ ভেলোসিটি এদিকে, ওকে। তাহলে দেখো এখন কি হবে, এখানে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যত বাড়বে ভেলোসিটিও তত বাড়বে, ঠিক আছে। তাহলে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যত বাড়বে ভেলোসিটিও তত বাড়বে, ঠিক। তারপরে একটা পর্যায়ে যে তুমি সাবস্ট্রেট যতই বাড়ায় না কেন ভেলোসিটি আর বাড়বে না, ঠিক আছে। এটাকে বলা হয় হাইপারবোলা, এটাকে বলা হয় হাইপারবোলা, ঠিক আছে। তাহলে দেখো তুমি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যত বাড়াচ্ছ তোমার এনজাইমের অ্যাক্টিভিটিও তত বাড়তেছে, ভেলোসিটিও তত বাড়তেছে, রিঅ্যাকশন রেটও তত বাড়তেছে, ঠিক আছে। একটা পর্যায়ে যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন তুমি যতই বাড়াচ্ছ না কেন ভেলোসিটি তোমার এনজাইম অ্যাক্টিভিটি বা ভেলোসিটি কিন্তু আর বাড়তেছে না, ঠিক আছে। তোমার রিঅ্যাকশন রেটও আর বাড়তেছে না, মানে ওটা ওইখান থেকে তারপর একদম একইভাবে যাওয়া শুরু করতেছে। তাহলে এই যে যেই পয়েন্টে যে বা যেই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে যে তো উলা হয়ে গেল, এক মিনিট, আচ্ছা। তাহলে দেখো যেই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে যে এনজাইমের ভেলোসিটি ম্যাক্সিমাম, এখানে এটা হচ্ছে আমাদের ভি ম্যাক্স, ঠিক আছে, এটা হচ্ছে ভি ম্যাক্স। তাহলে যেই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে যে তোমার এনজাইমের ভেলোসিটি ম্যাক্সিমাম ওটাই হচ্ছে আমার ভি ম্যাক্স, ঠিক আছে। তাহলে এই হচ্ছে এইখানে এই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে যে তোমার এনজাইমের অ্যাক্টিভিটি ম্যাক্সিমাম, এবং এরপরে তুমি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যতই বাড়াইছো এনজাইমের অ্যাক্টিভিটি কিন্তু বাড়ে নাই, ওই অবস্থাতেই ছিল। তাই এটা হচ্ছিল ভি ম্যাক্স, এবং এটা হচ্ছে ক্যাটালাইটিক এফিসিয়েন্সি বলা হয়, মানে একটা এনজাইমের ক্যাটালাইটিক এফিসিয়েন্সি মাপতে পারি আমরা এই ভি ম্যাক্স দেখে, ঠিক আছে, যে কি পরিমাণ সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে সে ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি দেখায়, এবং তারপরে যতই সাবস্ট্রেট বাড়াই না কেন আমি তার অ্যাক্টিভিটি আর কোনো চেঞ্জ হয় না বা কোনো বাড়ে না, এটাই হচ্ছে আমাদের ভি ম্যাক্স।
ম্যাক্স, এবং এটাকে ক্যাটালাইটিক এফিসিয়েন্সি, মানে এটা দিয়ে একটা এনজাইমের ক্যাটালাইটিক এফিসিয়েন্সি দেখা হয়। ঠিক আছে, এটা ক্যাটালাইটিক ইনডেক্সও বলতে পারো তুমি, এনজাইমের ক্যাটালাইটিক ইনডেক্সও বলতে পারো। কারণ কি, কারণ এটা দেখার মাধ্যমে এনজাইমের ক্যাটালাইটিক এফিসিয়েন্সি আমরা দেখতেছি। ঠিক আছে, এখন ধরো এটা তো ভিম্যাক্স, এই পয়েন্টটা হচ্ছে ভিম্যাক্স, তাহলে মোটামুটি এই পয়েন্টটা হবে হচ্ছিল হাফ ভিম্যাক্স। ঠিক আছে, হাফ ভিম্যাক্স। এইখানে একটা জিনিস আমাদের জানতে হবে যে এই যে দেখো, যেই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এই যে এইটা, তাহলে এখানে আমরা একটু অন্য কালার দেই, তাহলে দেখো এই যে, তাহলে যেই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে এনজাইমের ভেলোসিটি ম্যাক্সিমামের থেকে হাফ হবে, মানে 50% সাবস্ট্রেট তখন এনজাইমের সাথে যুক্ত আছে। ঠিক আছে, এখানে তো 100% সাবস্ট্রেট এনজাইমের সাথে যুক্ত হয়ে প্রোডাক্ট তৈরি করতেছে, বাট এখানে 50% এনজাইম সাবস্ট্রেটের সাথে যুক্ত হয়ে প্রোডাক্ট, মানে 50% সাবস্ট্রেট এনজাইমের সাথে যুক্ত হয়ে প্রোডাক্ট তৈরি করতেছে। সো এইটাকে বলা হচ্ছিল হাফ ভি ম্যাক্স। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছিল হাফ ভি ম্যাক্স। কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি এখানে দেখি, কারণ আমি তো এখানে দেখতে পাচ্ছি না। ওকে, আচ্ছা আমরা কন্টিনিউ করি। তাহলে এটা হচ্ছে আমাদের হাফ ভি ম্যাক্স। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছিল, এই যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, যে কনসেন্ট্রেশনে এনজাইমের ভেলোসিটিটা ভি ম্যাক্স এর হাফ হইতেছে, হাফ ম্যাক্সিমাম হইতেছে, এটাকে বলা হচ্ছিল মিশেলিস কনস্ট্যান্ট। ঠিক আছে, এটাকে বলা হচ্ছিল মিশেলিস বা মাইকেলিসও বলতে পারি আমরা। ওকে, মিশেলিস বা মাইকেলিসও বলতে পারি আমরা। আমি একটু এটা আমার নোটে দেখে নেই যে এখানে আমি কি লিখছি, বানানটা, কারণ বানানটা ভুলা যাবে না। ওকে, মিশেলিস, আমি আসলে এটাকে মিশেলিসই বলছি। ঠিক আছে, আমি এটাকে কিন্তু মিশেলিসই বলেছি, মানে আমি যখন পড়ছি আর কি, তখন আমি এটাকে মিশেলিসই বলছি। মিশেলিস কনস্ট্যান্ট, এটাকে কে এম দিয়ে প্রকাশ করা হয়, এটাকে প্রকাশ করা হয় কে এম দিয়ে। ওকে, মিশেলিস কনস্ট্যান্ট। তাহলে মিশেলিস কনস্ট্যান্টটা হচ্ছিল এটা, যে মানে যেই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে কি হবে, যে এনজাইমের অ্যাক্টিভিটিটা ম্যাক্সিমাম অ্যাক্টিভিটির হাফ হবে, অথবা রিঅ্যাকশনের যে ভেলোসিটি সেটা হাফ হবে ম্যাক্সিমাম ভেলোসিটির। এটাই হচ্ছিল আমাদের মিশেলিস কনস্ট্যান্ট। ঠিক আছে, এবং এই মিশেলিস কনস্ট্যান্টের ইম্পর্টেন্সটা কি, এটার ইম্পর্টেন্স হচ্ছিল যে এ দেখাবে এনজাইম সাবস্ট্রেট অ্যাফিনিটিটা কেমন, সেটাও দেখাবে। ঠিক আছে, এনজাইম সাবস্ট্রেট অ্যাফিনিটিটা কেমন সেটাও দেখাবে। এটাও কেমনে দেখাবে, দেখা এখনই বলতেছি কেমনে দেখাবে। মানে এ হচ্ছে দেখাবে যে এনজাইমের সাথে সাবস্ট্রেটের আসলে অ্যাফিনিটিটা কেমন, এটাই দেখাবে হচ্ছিল মিশেলিস কনস্ট্যান্ট। ঠিক আছে, কেমনে দেখাবে দেখো, এখন ধরো সাবস্ট্রেটের সাথে এনজাইমের অ্যাফিনিটি যদি খুবই বেশি হয়, তাহলে কি হবে, যেহেতু অ্যাফিনিটি বেশি, তাই সাবস্ট্রেট খুব কম কনসেন্ট্রেশনেই এনজাইমের সাথে যুক্ত হয়ে খুবই তাড়াতাড়ি প্রোডাক্ট তৈরি করতে পারবে, যেহেতু অ্যাফিনিটি অনেক বেশি। সো এখানে বেশি সাবস্ট্রেটের দরকার নাই প্রোডাক্ট তাড়াতাড়ি তৈরি করার জন্য, মানে এখানে খুব অল্প সাবস্ট্রেট কনসেন্ট্রেশনেই এই রিঅ্যাকশনের ভেলোসিটিতে দেখা যাবে ভি ম্যাক্স এর হাফে পৌঁছায় গেছে। তাহলে এই যে অল্প সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে যেহেতু এটা হয়ে যাচ্ছে, তার মানে বোঝাচ্ছে যে এনজাইম সাবস্ট্রেট অ্যাফিনিটি এখানে বেশি, তার মানে মিশেলিস কনস্ট্যান্ট যেটা সে এখানে বেশি। ঠিক আছে, আর যদি ধরো এনজাইম সাবস্ট্রেট অ্যাফিনিটি যদি কম হয়, মানে সাবস্ট্রেটের সাথে এনজাইমের অ্যাফিনিটি ধরো কম, এনজাইম সাবস্ট্রেটকে পছন্দ করে না, তাহলে কি হবে, এই যে হাফ ভি ম্যাক্স যেটা, এখানে পৌঁছাতে পৌঁছাতে কিন্তু বেশি বেশি সাবস্ট্রেট লাগবে তখন, কারণ এনজাইমের সাথে অ্যাফিনিটি যেহেতু কম সাবস্ট্রেটের, কম সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে এটাতে আর তাড়াতাড়ি পৌঁছাতে পারছে না, তখন বেশি বেশি সাবস্ট্রেট যুক্ত করা লাগবে এইটাই, এই হাফ ভি ম্যাক্সে পৌঁছানোর জন্য। তাহলে তখন কি হবে, সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা বেশি হবে, তাহলে মিশেলিস কনস্ট্যান্টটাও তখন বেশি হবে। তাহলে বোঝা যাবে, সরি হ্যাঁ, তারপর বোঝা যাবে যে এনজাইম সাবস্ট্রেট অ্যাফিনিটিটা আসলে কম। ঠিক আছে, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে যদি মানে কম হয়, যদি স্মল কেএম হয়, তাহলে এটা বুঝতে হবে যে এনজাইম সাবস্ট্রেট অ্যাফিনিটি বেশি। ঠিক আছে, আর যদি হচ্ছিল লার্জ কেএম হয়, তাহলে বুঝতে হবে এনজাইম সাবস্ট্রেট অ্যাফিনিটি কম। আমি যদি এটা একটু তোমাদের চট করে একটা গ্রাফ দিয়ে বুঝাই দেই, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা যে কেমনে এটা দেখাচ্ছে। যেমন দেখো, এটা একটা গ্রাফ, ধরে নিলাম এটা একটা গ্রাফ, আমাদের ওই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন এদিকে আছে, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, আর এদিকে হচ্ছিল আমাদের ভি আছে, ভেলোসিটি রিঅ্যাকশনের। তাহলে এখন দেখো, এইখানে আমাদের দুইটা এনজাইমের জন্য, ধরো এটা হচ্ছিল একটা এনজাইমের জন্য, আর এইটা একটা এনজাইমের জন্য। ঠিক আছে, এটা দুইটা এনজাইমের জন্য, এটা হচ্ছিল এনজাইম 1 আর
এইটা হচ্ছিল এনজাইম 2, ঠিক আছে? তাহলে দেখো এনজাইম 2 এর জন্য এটা হচ্ছিল ভিম্যাক্স, ঠিক আছে? এটা হচ্ছে ভিম্যাক্স। তাহলে এনজাইম 2 এর জন্য মোটামুটি এই জায়গাটায় হবে হচ্ছিল এর, ধরো এটা অর্ধেক, তাহলে এটা অর্ধেক, তাহলে মোটামুটি এই জায়গায় আমরা বলতে পারি যে এটা হবে হচ্ছিল ওর হাফ ভিম্যাক্স, হাফ ভিম্যাক্স, ঠিক আছে? আর এনজাইম 1 যেটা, এটার জন্য যেহেতু এইটা হবে হচ্ছিল ভিম্যাক্স ওর, ঠিক আছে? এটা হবে ভিম্যাক্স, তাহলে এর এখানে এটা অর্ধেক, তাহলে এটা অর্ধেক, মোটামুটি এটা হবে হচ্ছিল ওর হাফ ভিম্যাক্স, ঠিক আছে? এনজাইম 1 এর জন্য। তাহলে এখন তুমি নিজেই খেয়াল করে দেখো এখানে, এটা আমরা যদি এটা দিয়ে দিই যে এই যে এইটা ছিল হচ্ছে ওর ভিম্যাক্স, তাহলে এটা হচ্ছিল ওর হাফ ভিম্যাক্স, তাহলে এইটা হচ্ছে ওর হাফ ভিম্যাক্স, ঠিক আছে? এটা এনজাইম 1 এর জন্য, সরি 2 এর জন্য। আর এইটা হচ্ছে এনজাইম 1 এর জন্য। তাহলে দেখো এনজাইম 1 যেটা ওর ভিম্যাক্স কিন্তু অল্প, আর এনজাইম 2 যেটা ওর ভিম্যাক্স কিন্তু, মানে সরি কি বলছি, এটা তো আমরা কেএম দেখতেছি তাই না, এটা আমরা কেএম দেখতেছি। তাহলে KM1 যেটা দেখো সে কিন্তু ছোট, তাহলে KM1 যেটা 1 এর জন্য যে KM, এটা হচ্ছে 1 এর জন্য, ঠিক আছে? এটা 1 এর জন্য, তাহলে 1 এর জন্য KMটা কিন্তু ছোট, আর 2 এর জন্য KM যেটা সেটা কিন্তু বড়। দেখো 2 এর জন্য KM যেটা সেটা কিন্তু বড়। তাহলে দেখো সাবস্ট্রেটের সাথে, মানে সাবস্ট্রেট অ্যাফিনিটিটা কেমনে এখানে আমি বুঝতেছি। এই যে দেখো এখানে কিন্তু ও কি হয়েছে, ও বড়, তার মানে এখানে কি হয়েছে দেখো যে KM লার্জ, তার মানে এখানে কিন্তু আমার কি হয়েছে, এখানে একটু চিত্রটা যদি মনে হয়, চিত্রটা একটু মনে হয় কি ভুল হয়েছে আমার, লার্জ KM মানে তো লো অ্যাফিনিটি বুঝাবে। হ্যাঁ, মানে হচ্ছিল সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি আমার বেশি হয় তার মানে বুঝতে হবে যে লো। হ্যাঁ ঠিকই আছে। তাহলে দেখো এ হচ্ছিল আমার লার্জ, ঠিক আছে? এ লার্জ হয়েছে, তার মানে কি যে এখানে আমার সাবস্ট্রেট এর সাথে এনজাইমের অ্যাফিনিটিটা কম, ঠিক আছে? এই জন্য বেশি বেশি পরিমাণ সাবস্ট্রেট আমার এখানে যুক্ত করে এই হাফ ভিম্যাক্সে পৌঁছাতে হচ্ছে, যেহেতু এটা বেশি বেশি উপর পর্যন্ত যাওয়া লাগতেছে। বাট এখানে দেখো 1 এর জন্য KM যেটা সেটা কিন্তু ছোট, তার মানে আমাকে এখানে কম সাবস্ট্রেট কনসেন্ট্রেশনেই কিন্তু হাফ ভিম্যাক্সে পৌঁছায় যাচ্ছে। তার মানে KM যদি আমার বেশি হয় বা বড় হয় তাহলে এটা বোঝা যাবে যে এটা হচ্ছে আমার সাবস্ট্রেট এনজাইম অ্যাফিনিটিটা আমার এখানে কম, ঠিক আছে? কারণ সাবস্ট্রেট বেশি বেশি পরিমাণে যুক্ত হয়ে আমি KM এ পৌঁছাচ্ছি। বাট যদি KMটা ছোট হয় তাহলে বুঝতে হবে KM ছোট মানে হচ্ছিল অল্প সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে আমি তাড়াতাড়ি পৌঁছে যাইতেছি হাফ ভিম্যাক্সে, তাহলে বুঝতে হবে যে যেহেতু অল্পতে আমি পৌঁছে যাচ্ছি তার মানে এখানে KMটা ছোট, কিন্তু যেহেতু অল্প সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে আমি পৌঁছে যাচ্ছি তাহলে এখানে সাবস্ট্রেটের সাথে এনজাইমের অ্যাফিনিটিটা খুব বেশি, যার কারণে অল্প সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে আমি পৌঁছে যাচ্ছি। আশা করি এটা নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। মিশেলিস কনস্ট্যান্ট থেকে তোমাদের এটাই পড়তে হবে যে এই যে মানে এটা দিয়ে কি বোঝায় আর কি, মানে মিশেলিস কনস্ট্যান্ট নিয়ে বেশি হলে কি বোঝায়, কম হলে কি বোঝায়, এটাই। তো তোমাদের যদি এটা জাস্ট মাথায় থাকে যে এটা সাবস্ট্রেট এনজাইম অ্যাফিনিটি যেটা সেটা প্রকাশ করে, তাহলেই কিন্তু তুমি পারবা। যে কম সাবস্ট্রেট যদি লাগে তাহলে বুঝতে হবে যে এনজাইমের সাথে ওর অ্যাফিনিটি অনেক ভালো, যার কারণে কম পরিমাণে থেকেও তাড়াতাড়ি ওই হাফ ভিম্যাক্সে পৌঁছে যাচ্ছে। বাট যদি এরকম হয় যে এনজাইমের সাথে সাবস্ট্রেটের অ্যাফিনিটি খুব বেশি না, মানে যদি কম হয় তাহলে বুঝতে হবে যে এখানে সাবস্ট্রেট কিন্তু অনেক বেশি বেশি পরিমাণে লাগবে, যেহেতু ওর সাথে ওর অ্যাফিনিটি কম, ঠিক আছে? তাই এই হচ্ছিল আমাদের মিশেলিস কনস্ট্যান্ট, এটা গেল আমাদের সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। সো সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আমি একটু বেশি টাইম দিলাম কারণ এইখানে তোমাদের এই ইয়াটা জানা লাগবে আর কি, মানে ওই যে মিশেলিস কনস্ট্যান্ট Vmax বা ক্যাটালাইটিক এফিসিয়েন্সি কি দিয়ে দেখে এগুলো জানা লাগবে। ওকে, এবার হচ্ছিল আমরা দেখবো সাবস্ট্রেট গেলে, এবার হচ্ছে আমরা প্রোডাক্ট কনসেন্ট্রেশন আর এনজাইম কনসেন্ট্রেশন। তাই এগুলো নিয়ে তোমাদের অত বেশি প্যারা নাই কোনো। প্রোডাক্ট কনসেন্ট্রেশনটা যদি আমরা দেখি ফার্স্টে, প্রোডাক্ট কনসেন্ট্রেশন, তাহলে এটাতে আমাদের দেখতে হবে যে এখানে আমাদের প্রোডাক্ট কনসেন্ট্রেশনটার ক্ষেত্রে দেখবা এদিকে অ্যাজ অলওয়েজ V, আর এদিকে যদি প্রোডাক্ট কনসেন্ট্রেশনটা তোমার থাকে তাহলে তুমি দেখবা যে প্রোডাক্ট কনসেন্ট্রেশন যত বেশি হবে V তত কমতে থাকবে, ঠিক আছে? প্রোডাক্ট কনসেন্ট্রেশন যত বেশি হবে V তত কমতে থাকবে, মানে ওটা এরকম হবে, এটা এরকম হবে। প্রোডাক্ট কনসেন্ট্রেশন আস্তে আস্তে বাড়াচ্ছি, V কিন্তু আস্তে আস্তে কমতেছে, বা এনজাইম অ্যাক্টিভিটি কমতেছে, বা রিঅ্যাকশনের ভেলোসিটি যেটা সেটা কমতেছে, ঠিক আছে?
তাহলে এটা কিন্তু এরকম টাইপের একটা গ্রাফ হবে, মানে এটা কি ব্যস্তানুপাতিক গ্রাফ হবে, ঠিক আছে। কেন এখানে কমবে? ধরো যে একটা এনজাইম সে হচ্ছে সাবস্ট্রেটের সাথে বাইন্ড করে সে প্রোডাক্ট তৈরি করলো, এখন দেখা যাবে ওই প্রোডাক্টগুলাই এনজাইমের যে অ্যাক্টিভ সাইট আছে, কিছু কিছু এনজাইমের ক্ষেত্রে দেখা যায় ওই প্রোডাক্ট আবার ওই অ্যাক্টিভ সাইটে যে যুক্ত হয়ে এনজাইমের সাথে সাবস্ট্রেটের বাইন্ডটাকে হতে দিবে না। অথবা এমনও হতে পারে যে যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা ওই এনজাইমের অ্যালোস্টেরিক সাইটে যে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। আর আমরা গতদিন পড়ছি যে অ্যাক্টিভ সাইট মানে এনজাইমের যে সাইটে সাবস্ট্রেট যে বাইন্ড হয়, আর অ্যালোস্টেরিক সাইট মানে হচ্ছে এনজাইমের অ্যাক্টিভ সাইট বাদে অন্য আরেকটা যে সাইট থাকে, যে সাইটে সাবস্ট্রেট বাদে অন্য যে কোনো কিছু ওখানে যদি বাইন্ড হয় তাহলে এনজাইমের একটা কনফরমেশনাল চেঞ্জ হয় বা এনজাইমের গঠনগত একটা চেঞ্জ হয়। ওর অ্যাক্টিভ সাইটটা তখন দেখা যায় ডিস্টোর্টেড হয়ে যায় বা একটু আকার আকৃতিতে চেঞ্জ হয়ে যায় অ্যাক্টিভ সাইটটা, যার কারণে সাবস্ট্রেট তখন আর অ্যাক্টিভ সাইটের সাথে যে যুক্ত হতে পারে না, ঠিক আছে। অ্যালোস্টেরিক সাইটে তখন দেখা যায় যে এই যে এখানে যে প্রোডাক্টগুলো তৈরি হয়, কিছু কিছু এনজাইমের ক্ষেত্রে দেখা যায় যে ওই প্রোডাক্টটা ওই নিজের এনজাইমেরই অ্যালোস্টেরিক সাইটে যে যুক্ত হয়ে যায়, মানে ঘরের শত্রু বিভীষণ কাইন্ড অফ হয়ে যায় এটা। কারণ মানে নিজেরই প্রোডাক্ট বাট স্টিল ওই এনজাইমেরই কাজকে কিন্তু ও ব্যাঘাত ঘটাচ্ছে, তাই না? তো এরকম হতে পারে। তো এই জন্য প্রোডাক্ট কনসেন্ট্রেশন যত বাড়ে তখন দেখা যায় যে প্রোডাক্টটা হয় ওর অ্যাক্টিভ সাইটে যে যুক্ত হয়ে সাবস্ট্রেট বাইন্ড হতে দিবে না, অথবা অ্যালোস্টেরিক সাইটে যে যুক্ত হয়ে সাবস্ট্রেটকে বাইন্ড করতে দিবে না। তো এইভাবে তখন কি হবে, এনজাইমের অ্যাক্টিভিটি আস্তে আস্তে কমতে থাকবে এবং রিঅ্যাকশন রেটও আস্তে আস্তে কমতে থাকবে। সো প্রোডাক্টের পরিমাণ যত বাড়বে তত কিন্তু এটা হবে। এই জন্য যেটা করা যেতে পারে, এটা এলিমিনেট করার ওয়ে হচ্ছে প্রোডাক্টটাকে সরাই ফেলতে হবে। তাহলে প্রোডাক্টের কনসেন্ট্রেশনও কমে গেল, এনজাইমের আস্তে আস্তে অ্যাক্টিভিটিও বাড়বে, রিঅ্যাকশন রেটও বাড়বে, ঠিক আছে। এটা খুবই ইজি, প্রোডাক্ট কনসেন্ট্রেশনটা খুবই ইজি, এখানে তেমন কিছু জানার নাই। এরপরে আমরা দেখবো প্রোডাক্ট কনসেন্ট্রেশনের পরে আমরা দেখবো হচ্ছিল আমাদের লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে এনজাইম কনসেন্ট্রেশন, ঠিক আছে। এনজাইম কনসেন্ট্রেশন, আচ্ছা এটা তো 5 নাম্বার। এনজাইম কনসেন্ট্রেশন, তাহলে এনজাইম কনসেন্ট্রেশনটা কি? এনজাইম কনসেন্ট্রেশনটা এটাও যদি আমি একটা স্লাইড দেই, মানে একটা গ্রাফ আঁকায় দেই, তাহলে দেখবা এদিকে হচ্ছিল আমার এনজাইম কনসেন্ট্রেশন আর এদিকে হচ্ছে ভি, ঠিক আছে। তাহলে এইখানে দেখবা যে এনজাইম কনসেন্ট্রেশন যত বাড়বে ভেলোসিটিও তত বাড়বে, এটা একটা সমানুপাতিক গ্রাফ, ঠিক আছে। এনজাইম কনসেন্ট্রেশন যত বাড়বে ভেলোসিটিও ততই বাড়তে থাকবে আমার। এটাই হচ্ছে আমাদের এনজাইম কনসেন্ট্রেশনের সাথে এখানে মানে সম্পর্ক, যে রিঅ্যাকশনের ভেলোসিটিও তত বাড়বে, এনজাইম অ্যাক্টিভিটিও তত বাড়বে। কারণ স্বাভাবিক না, এনজাইমের কনসেন্ট্রেশন তুমি যত বাড়াবা, মানে যত বেশি এনজাইম তুমি নিবা তত বেশি তোমার সাবস্ট্রেট এনজাইমের সাথে যুক্ত হবে, তত বেশি প্রোডাক্ট তৈরি হবে, তত বেশি রিঅ্যাকশনও বেশি তাড়াতাড়ি হবে। তাহলে রিঅ্যাকশনের রেটও বাড়তেছে, এনজাইমের অ্যাক্টিভিটি তো বাড়তেছে, যেহেতু বেশি এনজাইম কাজ করতেছে তাহলে রিঅ্যাকশনের ভেলোসিটিও বাড়বে, এনজাইমের অ্যাক্টিভিটিও বাড়বে। সো এনজাইম কনসেন্ট্রেশনটা সমানুপাতিক, যত বেশি এনজাইম বাড়বে রিঅ্যাকশনের রেটও তত বাড়বে, রিঅ্যাকশনের ভেলোসিটিও তত বাড়বে, এনজাইমের অ্যাক্টিভিটিও তত বাড়বে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছিল আমাদের এনজাইম কনসেন্ট্রেশনটা কেমনে কাজ করতেছে। ওকে, তাহলে এনজাইম কনসেন্ট্রেশনটা এইভাবেই আমাদের কাজ করতেছে। তাহলে এগুলোই হচ্ছে আমাদের ফ্যাক্টরস এফেক্টিং, এটাই হচ্ছে আমাদের ফ্যাক্টরস এফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি। তাহলে দেখো আমি যদি এটা একটু তোমাদেরকে দেখাই, একটু ছোট করে দেখাই, ঠিক আছে, যাতে তোমরা একটু দেখতে পারো। প্রথম থেকে আমরা যদি আসি, এটা খুবই ইম্পর্টেন্ট, ফ্যাক্টরস এফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটিটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই জন্য দেখো এটার পিছিয়ে কিন্তু আমি একটু বেশি টাইম দিচ্ছি, কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের রিটেনের জন্য। এটা একদম হাই ভোল্টেজ একটা কোয়েশ্চেন, ঠিক আছে। তাহলে দেখো প্রথম হচ্ছিল কি আমাদের, প্রথম থেকে আমরা বললাম টেম্পারেচার, পিএইচ, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এনজাইম কনসেন্ট্রেশন, প্রোডাক্ট কনসেন্ট্রেশন, প্রতিটার আমি কিন্তু গ্রাফ দিয়েছি, ঠিক আছে। তাই টেম্পারেচারের ক্ষেত্রে দেখো টেম্পারেচার যত বাড়বে, এটা একটা বেল শেপড কার্ভ, একটা পয়েন্ট পর্যন্ত অপটিমাম টেম্পারেচার পর্যন্ত কিন্তু আমার রিঅ্যাকশনের ভেলোসিটিও বাড়বে বা এনজাইম অ্যাক্টিভিটিও কিন্তু বাড়তে থাকবে। একটা নির্দিষ্ট পয়েন্টে যে অপটিমাম টেম্পারেচার যেটা এভারেজে আমরা বলি বেশিরভাগ এনজাইমের জন্য 35 to 40 ডিগ্রি সেলসিয়াস, সেই ক্ষেত্রে যে দেখা যায় যে এই অপটিমাম টেম্পারেচারে যে সবচেয়ে বেশি থাকে হচ্ছে আমার রিঅ্যাকশনের রেট বা এনজাইমের অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি থাকে। এবং এরপর থেকে তুমি টেম্পারেচার যতই বাড়াও না কেন এনজাইমের অ্যাক্টিভিটি আর বাড়বে না, বরং এনজাইমের অ্যাক্টিভিটি কমতে থাকবে ডিউ টু প্রোটিন ডিনেচারেশন অথবা এনজাইমের ডিনেচারেশনের জন্য এটা হবে। এনজাইম আস্তে আস্তে ভাঙতে থাকবে, তখন এনজাইমের অ্যাক্টিভিটিও কমতে থাকবে,
ঠিক আছে। এবার দেখো আমরা পিএইচটাও সেম এরকম বেল শেপড কার্ভ হবে, ঠিক আছে। এভারেজে আমরা বলতে পারি 6 to 8 পিএইচ এ বেশিরভাগ এনজাইম কাজ করে, বাট এক একটা এনজাইমের জন্য কিন্তু এটা এক এক রকম হতে পারে। যেমন পেপসিনের জন্য 1 to 1.5 বা 1 to 2, আর অ্যালকালাইন ফসফেটেসের জন্য হচ্ছে 10 to 11, ঠিক আছে, পিএইচ। তাহলে এই পিএইচ এর জন্য আমরা দেখলাম যে এনজাইমের ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি কিন্তু নির্ভর করে যে ওর যে মানে ওর যে মলিকিউল আছে সেই মলিকিউলগুলো প্রোটোনেটেড অবস্থায় আছে না ডিপ্রোটোনেটেড, বা আয়োনাইজড অবস্থায় না নন আয়োনাইজড অবস্থায়, এবং এই আয়োনাইজড আর নন আয়োনাইজড অবস্থায় থাকবে কি থাকবে না এটা নির্ভর করে পিএইচ এর উপর। সো একটা নির্দিষ্ট পিএইচ পর্যন্ত যাওয়ার পরে দেখা যাবে, একটা নির্দিষ্ট পিএইচ পর্যন্ত যাওয়া পর্যন্ত দেখা যাবে যে এনজাইমের অ্যাক্টিভিটি বাড়তে থাকে আস্তে আস্তে, কিন্তু দেখা যাবে যে ওই অপটিমাম পিএইচ এর পরে তুমি পিএইচ যতই বাড়াও না কেন এনজাইমের অ্যাক্টিভিটি কিন্তু আর বাড়বে না, বরং কমতে থাকবে। তাহলে এটা হচ্ছে পিএইচ, এটা একটা বেল শেপ কার্ভ। তারপর আমরা দেখলাম যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা হাইপারবোলিক কার্ভ। তাহলে এখানে আমরা দেখলাম যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াতে থাকলে এনজাইমের অ্যাক্টিভিটিও বাড়বে, রিঅ্যাকশন রেটও বাড়বে, এবং একটা পয়েন্টে যে দেখা যাবে যে রিঅ্যাকশন রেটটা ম্যাক্সিমাম হবে, এনজাইম অ্যাক্টিভিটিটা ম্যাক্সিমাম হবে একটা সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে, এবং এরপরে তুমি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যতই বাড়াও না কেন এনজাইমের অ্যাক্টিভিটি কিন্তু আর বাড়বে না, বা রিঅ্যাকশনের ভেলোসিটি যেটা সেটা কিন্তু আর বাড়বে না। তাহলে যেই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে এনজাইমের অ্যাক্টিভিটিটা ম্যাক্সিমাম ওটাকে বলা হয় ভি ম্যাক্স, এবং এটা হচ্ছিল ক্যাটালাইটিক এফিসিয়েন্সি দেখায় এনজাইমের, ঠিক আছে। তাহলে এটা হচ্ছিল আমাদের ভি ম্যাক্স। আর যেই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে ভি ম্যাক্স এর অর্ধেক পর্যন্ত এনজাইমের কি বলে রিঅ্যাকশনের ভেলোসিটি পৌঁছায়, যেই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে এনজাইমের অ্যাক্টিভিটিটা হাফ ভি ম্যাক্স হবে, সেটাকেই বলা হচ্ছিল মিশেলিস কনস্ট্যান্ট, বা যেটাকে কে এম দিয়ে প্রকাশ করা হয়। এই মিশেলিস কনস্ট্যান্টটা কি, এটা হচ্ছে এনজাইম সাবস্ট্রেট অ্যাফিনিটি, যেটা সেটা হচ্ছিল আমাদের প্রকাশ করে। কারণ এই মিশেলিস কনস্ট্যান্ট যদি বেশি হয়, মানে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা বেশি হাফ ভি ম্যাক্সে পৌঁছানোর জন্য, তাহলে বুঝতে হবে যে এনজাইম সাবস্ট্রেট অ্যাফিনিটি আমার কম, কারণ বেশি বেশি সাবস্ট্রেট দরকার হচ্ছে। বাট যদি এরকম হয় যে মিশেলিস কনস্ট্যান্টটা কম, মানে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা কম হাফ ভি ম্যাক্সে পৌঁছানোর জন্য, তাহলে বুঝতে হবে যে এনজাইম সাবস্ট্রেট অ্যাফিনিটি বেশি, কারণ অল্প সাবস্ট্রেট কনসেন্ট্রেশনেই হাফ ভি ম্যাক্স পর্যন্ত পৌঁছায় যাচ্ছে, ঠিক আছে। এরকম করে তুমি যদি মনে রাখো তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় না প্যারা হবে, ঠিক আছে। তারপর দেখো প্রোডাক্ট কনসেন্ট্রেশন, এটা ব্যস্তানুপাতিক, প্রোডাক্ট যত বাড়বে এনজাইমের অ্যাক্টিভিটি আস্তে আস্তে কমতে থাকবে, এবং এনজাইম কনসেন্ট্রেশন এটা সমানুপাতিক, এনজাইমের পরিমাণ যত পরিমাণে বাড়বে তত আমার রিঅ্যাকশন রেটটাও বাড়তে থাকবে, এনজাইম অ্যাক্টিভিটিও বাড়তে থাকবে। তাহলে এই হচ্ছিল আমাদের ফ্যাক্টরস অ্যাফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি, ঠিক আছে। তাহলে এই হচ্ছিল আমাদের ফ্যাক্টরস অ্যাফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা দেখে নেই। ওকে, ঠিক আছে। তাহলে এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এনজাইম ইনহিবিশন, ঠিক আছে। তাহলে আমাদের ফ্যাক্টরস অ্যাফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি ডান। আশা করি তোমরা সবাই ভালো করে বুঝছো। তাও যদি কারো কোনো ধরনের প্রবলেম থাকে আমাকে অবশ্যই জানাবা যে আপু এটা বুঝতে পারিনি। ওকে, আমি জানার চেষ্টা করব বোঝানোর আবার। আচ্ছা, এবার হচ্ছে এনজাইম ইনহিবিশন। তাহলে এনজাইম ইনহিবিশনটা দেখো কি, আমরা এখন এনজাইম ইনহিবিশন পড়বো। না, নাম শুনেই বুঝতে পারতেছো যে এনজাইম ইনহিবিশন মানে এনজাইম অ্যাক্টিভিটিকে ইনহিবিট করবে বা কমায় ফেলবে। যেই সব সাবস্ট্রেটগুলো এনজাইমকে ইনহিবিট করবে বা এনজাইম অ্যাক্টিভিটিকে কমায় দিবে তাদেরকে বলা হয় এনজাইম ইনহিবিটরস, এবং এই প্রক্রিয়াটাকেই বলা হয় এনজাইম ইনহিবিশন, ঠিক আছে। এখন এই এনজাইম ইনহিবিশন যেটা, এটা হচ্ছে দুইটা টাইপের হতে পারে। একটা হচ্ছে রিভার্সেবল আর একটা হচ্ছে ইরিভার্সেবল, ঠিক আছে। একটা হচ্ছে রিভার্সিবল, রিভার্সেবল মানে বুঝতেই পারতেছো যেটাকে রিভার্স করা পসিবল, তাই না। আর একটা হচ্ছে ইরিভার্সেবল, ইরিভার্সেবল, একটা হচ্ছে ইরিভার্সিবল। তাহলে রিভার্সিবল আর হচ্ছে ইরিভার্সিবল। রিভার্সিবলের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে কম্পিটিটিভ আর একটা হচ্ছে নন কম্পিটিটিভ, ঠিক আছে। একটা হচ্ছে কম্পিটিটিভ আর একটা হচ্ছে নন কম্পিটিটিভ। আর ইরিভার্সিবলটা সবসময় নন কম্পিটিটিভই হবে, এটা আলাদা কম্পিটিটিভ হতে পারে না। তাহলে এনজাইম ইনহিবিশনটা দেখো দুইটা টাইপের আছে, একটা রিভার্সিবল আর একটা ইরিভার্সিবল। রিভার্সিবলের মধ্যে আবার দুইটা আছে, কম্পিটিটিভ আর নন কম্পিটিটিভ। এখন এগুলা বলতে কি বোঝায়, প্রথমে চলো আমরা শুরু করি যে রিভার্সেবল বলতে কি বোঝাচ্ছে, তাই না।
তাহলে রিভার্সেবল বলতে বোঝাবে যে এইখানে এনজাইম ইনহিবিশন, এন্ড এনজাইম ইনহিবিশন যে হবে এখানে তো অবশ্যই সাবস্ট্রেটের সাথে ধরো আরেকটা কোনো মলিকুল লাগবে, তাই না, যে মলিকুলটা এনজাইমকে ইনহিবিট করার চেষ্টা করবে। এখন আমরা আগেই জেনেছি যে এনজাইমকে ইনহিবিট যদি করতে হয় তাহলে কিন্তু একভাবে করা যায় যে কি ওর অ্যালোস্টেরিক সাইটে যে যদি বাইন্ড করে তাহলে কিন্তু এনজাইমকে ইনহিবিট করতে পারবে, অথবা অ্যাক্টিভ সাইটে যদি সাবস্ট্রেটকে বাইন্ড করতে না দেয় তাও কিন্তু এনজাইমকে ইনহিবিট করতে পারবে। ঠিক আছে, তাহলে এই দুইভাবে কিন্তু আমরা করতে পারতেছি। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা জানবো যে রিভার্সিবলের ক্ষেত্রে, বিশেষ করে রিভার্সিবল মানে হচ্ছিল যে এই ক্ষেত্রে যেই ইনহিবিটর মলিকুল যে থাকবে সেই এনজাইমের সাথে নন কোভ্যালেন্ট বন্ড দিয়ে যুক্ত থাকবে। ঠিক আছে, নন কোভ্যালেন্ট বন্ড দিয়ে যুক্ত থাকবে এনজাইমের সাথে। নন কোভ্যালেন্ট বন্ড, যেহেতু নন কোভ্যালেন্ট বন্ড দিয়ে যুক্ত থাকবে তাহলে কি এটাকে সহজেই রিভার্স করা যাবে। ঠিক আছে, এই জন্যই এটার নাম রিভার্সিবল, মানে ওই যে মলিকুলটা ইনহিবিটর মলিকুল যেটা সেটাকে এনজাইম থেকে সরায় ফেলা যাবে ইজিলি, যেহেতু এটা নন কোভ্যালেন্ট বন্ড দিয়ে যুক্ত আছে। কোভ্যালেন্ট বন্ড তো অনেক শক্তিশালী, যেহেতু এটা নন কোভ্যালেন্ট বন্ড দিয়ে যুক্ত আছে, হতে পারে হাইড্রোজেন বন্ধন, হতে পারে ভ্যান ডার ওয়ালস বন্ধন, ঠিক আছে, যেটাই হোক না কেন নন কোভ্যালেন্ট বন্ড দিয়ে যুক্ত আছে, সো ওকে সরায় ফেলা যাবে, এই জন্য এটা রিভার্সিবল। আর ইরিভার্সিবল যেটা, ইরিভার্সিবল হচ্ছিল যে এখানে ইনহিবিটর মলিকুল যেটা সেটা কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে যুক্ত থাকবে, সেটা কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে যুক্ত থাকবে, কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে যুক্ত থাকবে। তাহলে কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে যে যুক্ত থাকে তাহলে বোঝাই যাচ্ছে যে ইনহিবিটর মলিকুল যেটা সেটাকে কিন্তু এনজাইমের থেকে সহজে সরানো যাবে না। তাহলে যেহেতু এনজাইমের থেকে কিন্তু সহজে ওকে সরানো যাবে না, এই জন্য এটাকে ইরিভার্সিবল বলা হচ্ছে, যেহেতু এনজাইমের থেকে সহজে ওকে সরানো যাবে না। ঠিক আছে, এখন এই রিভার্সিবলের মধ্যে আবার আছে কম্পিটিটিভ আর নন কম্পিটিটিভ। তাহলে দেখো কম্পিটিটিভ বলতে কি বোঝাচ্ছে, কম্পিটিটিভ বলতে হচ্ছিল, কম্পিটিটিভ বলতে কি বোঝাচ্ছে, বোঝা যাচ্ছে যে কম্পিটিটিভ মানে কি এখানে কম্পিটিশন একটা হবে। কার সাথে কার কম্পিটিশন হবে, ধরো এনজাইমের সাথে যে সাবস্ট্রেট যে এনজাইমটার সাথে বাইন্ড করবে ওই সাবস্ট্রেটের সাথে এখানে ইনহিবিটর মলিকুলের কম্পিটিশন হবে। এখন কম্পিটিশন তুমি ধরো তুমি একটা ধরো মোটা মানুষ আর একটা শুকনা মানুষ, ঠিক আছে, এখন এই দুইজনের মধ্যে কম্পিটিশন করলে এটা কি কখনো ইকুয়াল ইকুয়াল একটা ফেয়ার কম্পিটিশন হবে? এটা কিন্তু হবে না, তাই না? তাহলে কম্পিটিশন যদি দুইজনের মধ্যে হতে হয় দুইজনকে কিন্তু একই ধাঁচের হতে হবে, একই ধাঁচের না হলে কিন্তু তারা একে অপরের সাথে কম্পিট করতে পারবে না। আচ্ছা, মোটা শুকনা দিয়ে দেওয়া উচিত হলো না আমার, তুমি এখানে বলতে পারো যে ধরো একটা এইচএসসি স্টুডেন্টের সাথে তুমি যদি একটা ক্লাস 6-7 এর বাচ্চার কম্পিটিশন লাগাও, কোন একটা পরীক্ষারই যদি কম্পিটিশন দাও, তাহলে এটা কিন্তু কখনো ফেয়ার হবে না। ওই 6-7 এর বাচ্চার জন্য না, ওই কি বলে এইচএসসি স্টুডেন্ট যে তার জন্য কিন্তু এটা ফেয়ার হবে না। সবসময় ইকুয়াল ইকুয়াল মানুষের সাথে কিন্তু কম্পিট করতে হয়। তো দেখো এখানে বলার উদ্দেশ্য কি, কম্পিটিটিভ তার মানে কিন্তু এই যে সাবস্ট্রেট যে আছে, সাবস্ট্রেটের সাথে যদি কেউ কম্পিট করতে আসে, সাবস্ট্রেটটার সাথে যদি কেউ কম্পিট করতে আসে তাহলে যে মলিকুলটা ওর সাথে কম্পিট করতে আসবে তাকে কিন্তু অবশ্যই সাবস্ট্রেটের মতো হতে হবে। ঠিক আছে, সাবস্ট্রেটের মতো হতে হবে মানে কি, সাবস্ট্রেটের সাথে স্ট্রাকচারাল সিমিলারিটি থাকতে হবে, সাবস্ট্রেটের সাথে স্ট্রাকচারাল সিমিলারিটি থাকতে হবে। ঠিক আছে, যদি স্ট্রাকচারাল সিমিলারিটি যদি না থাকে সাবস্ট্রেটের সাথে তাহলে কিন্তু সে কম্পিটিশন করতে পারবে না সাবস্ট্রেটের সাথে। ঠিক আছে, এই স্ট্রাকচারাল সিমিলারিটি থাকার ইম্পর্টেন্সটা কি, ওই যে ইনহিবিটর মলিকিউল যেটার সাবস্ট্রেটের মতো স্ট্রাকচারাল সিমিলারিটি থাকে তার সাথে, ওই ইনহিবিটর মলিকিউলটা তখন সাবস্ট্রেট যেখানে বাইন্ড করে সেখানেই যে ও বাইন্ড করতে পারবে, যেহেতু ও সাবস্ট্রেটের মতোই দেখতে, একই রকম সাবস্ট্রেটের মতো, তখন এনজাইম তো আর বুঝতে পারবে না যে এটা সাবস্ট্রেট নাকি ও সাবস্ট্রেট। তখন এনজাইমের ওই অ্যাক্টিভ সাইটে যে কিন্তু সাবস্ট্রেটের যে মানে সাবস্ট্রেটের সাথে স্ট্রাকচারাল সিমিলারিটি আছে এরকম কোন একটা ইনহিবিটর মলিকুল যে ওই অ্যাক্টিভ সাইটে যে বাইন্ড করতে পারবে। বাট সে যেহেতু আসলে সাবস্ট্রেট না, তাহলে ওখানে কি হবে, ওখানে হচ্ছিল এই ইনহিবিশন হবে, এনজাইমটা তখন ইনহিবিটেড হয়ে যাবে, এনজাইম ঠিকভাবে কাজ করতে পারবে না। এটার একটা উদাহরণ যদি আমি তোমাদেরকে দেই তাহলে দেখো, এটা একটা উদাহরণ যদি দেই, যেমন সাকসিনেট থেকে ফিউমারেট হয়, এটা হচ্ছে মেটাবলিজম চ্যাপ্টারে যে তোমরা পড়বা, এরকম অনেক রিঅ্যাকশন আছে। তো একটা রিঅ্যাকশন হচ্ছে ধরো সাকসিনেট থেকে ফিউমারেট হয়, যখন সাকসিনেট থেকে ফিউমারেট হয় ক্রেব সাইকেলে তোমরা দেখবা যে একটা রিঅ্যাকশন আছে সাকসিনেট টু ফিউমারেট হবে। ঠিক আছে, এখন সাকসিনেট থেকে যে ফিউমারেট হয় এখানে আমাদের এনজাইম যেটা কাজে লাগে, মানে এনজাইম যেটা কাজ করে সেটা হচ্ছিল সাকসিনেট ডিহাইড্রোজেনেজ এনজাইম, সাকসিনেট ডিহাইড্রোজেনেজ এনজাইম, ডিহাইড্রোজেনেজ এনজাইম। ঠিক আছে, এই এনজাইমটা কাজ করে। এখন সাকসিনেটের সাথে সিমিলারিটি আছে একটা মলিকিউলের, সেটা হচ্ছে ম্যালোনেট। ম্যালোনেট, ম্যালোনেট হচ্ছে সাকসিনেটের মতোই স্ট্রাকচারাল সিমিলারিটি আলা একটা মলিকিউল। তো এ হচ্ছিল এইখানে ইনহিবিটরি মলিকিউল,
এর যেহেতু সাকসিনেটের মতো স্ট্রাকচারাল সিমিলারিটি আছে, এ তাহলে এই সাকসিনেট ডিহাইড্রোজেনেজ এনজাইমের অ্যাক্টিভ সাইটে যে বাইন্ড করতে পারবে। এখন সাকসিনেট ডিহাইড্রোজেনেজ অ্যাকচুয়ালি ডিজাইনড ফর সাকসিনেট, তাই না? সাকসিনেটই ওর সাথে বাইন্ড করে ফিউমারেট তৈরি করবে। এখন যদি এই ম্যালনের যে যদি ওর অ্যাক্টিভ সাইটে বাইন্ড করে, তাহলে কি আর সাকসিনেট থেকে ফিউমারেট তৈরি হতে পারবে? পারবে না। তখন ওই এনজাইমটা ইনহিবিটেড হয়ে যাবে, এনজাইমের অ্যাক্টিভিটিটা কমে যাবে, এবং আমরা তখন কি হবে, সাবস্ট্রেট থেকে আর প্রোডাক্ট পাবো না। এটাই হচ্ছে কম্পিটিটিভ। তাহলে এটাকে কেন রিভার্সিবল বলতেছে? তুমি যদি এখানে সাকসিনেটের পরিমাণ বাড়ায় দাও, তুমি যদি এখানে সাকসিনেট বা তুমি যদি সাবস্ট্রেটের পরিমাণটা বাড়ায় দাও, তখন দেখা যাবে যে বেশি বেশি সাবস্ট্রেট তখন এনজাইমের অ্যাক্টিভ সাইটে যে বাইন্ড করবে, তখন দেখা যাবে যে এনজাইমটা তখন তখন ইনহিবিটরের যে কাজটা সেটা রিভার্স করা যাবে। এখানে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়ায় দেওয়ার মাধ্যমে তুমি একে রিভার্স করতে পারবা, ঠিক আছে? কারণ বেশি বেশি সাবস্ট্রেট তখন বেশি বেশি এনজাইমের অ্যাক্টিভ সাইটে যে বাইন্ড করবে, তখন এই ইনহিবিটর মলিকুল হাজার থাকুক কোনো লাভ হবে না, কারণ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আমি বাড়ায় দিছি, ঠিক আছে? তাহলে তখন ওই সাবস্ট্রেটগুলো বেশি বেশি এনজাইমের অ্যাক্টিভ সাইটে যে বাইন্ড করে রিঅ্যাকশনটা কমপ্লিট করবে। তাহলে এরা হচ্ছিল আমাদের যে সাবস্ট্রেট বেশি হলে তখন এরকম হয়, ঠিক আছে? স্ট্রাকচারাল সিমিলারিটি এটা গেল। তারপর হচ্ছিল নন কম্পিটিটিভটা কি? নন কম্পিটিটিভ হচ্ছিল যে এইখানে তোমার সাবস্ট্রেটের সাথে ইনহিবিটর মলিকিউল যেটা, সেটার কোনো স্ট্রাকচারাল সিমিলারিটি থাকবে না, ঠিক আছে? এটা কি? আচ্ছা, তাহলে এখানে হচ্ছিল যে সাবস্ট্রেটের সাথে তোমার যে ইনহিবিটরি মলিকিউল সেটার কোনো কি বলে স্ট্রাকচারাল সিমিলারিটি থাকবে না। তো এখানে স্ট্রাকচারাল সিমিলারিটি যেহেতু থাকবে না, তাই বোঝা যাচ্ছে যে এটা নন কম্পিটিটিভ, এখানে কোনো কম্পিটিশন হচ্ছে না, ঠিক আছে? বাট এটা রিভার্সিবল। এই ইনহিবিটরি মলিকুলটা তুমি যদি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়ায় দেওয়ার মাধ্যমে বা এই সাবস্ট্রেট ইনহিবিটরি মলিকুল যেটা, সেটাকে তুমি যদি একটু কি বলা যায় ডাইলুট করে দাও, তাহলে কিন্তু এইটা রিভার্স করা পসিবল, ঠিক আছে? সো নন কম্পিটিটিভটা হচ্ছিল যে সাবস্ট্রেটের সাথে ইনহিবিটরি মলিকুলের কোনো স্ট্রাকচারাল সিমিলারিটি থাকবে না, ঠিক, এই জন্য এটা নন কম্পিটিটিভ, বাট ঠিকই এটা রিভার্সিবল, কারণ এখানে ইনহিবিটরি মলিকুলটা এনজাইমের সাথে নন কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে থাকে, ওকে? আর ইরিভার্সিবলটা যেটা সেটা হচ্ছিল বুঝতে হবে তোমার যে এটা কোভ্যালেন্ট বন্ডে যুক্ত থাকবে, ঠিক আছে? এটার একটা উদাহরণ তুমি দিতে পারো ওপিসি, ঠিক আছে, বা অর্গানো ফসফরাস কম্পাউন্ডস, এগুলোকে আমরা কিন্তু কীটনাশক হিসেবে চিনি বা ইনসেকটিসাইডস হিসেবে চিনি, ঠিক আছে? এই ইনসেকটিসাইডস গুলা অ্যাসিটাইল কোলিন অ্যাস্টারেজ যে এনজাইম আছে একটা, অ্যাসিটাইল কোলিন অ্যাস্টারেজ এনজাইম বলে ওটাকে, ওই এনজাইমে যে কিন্তু এটা হচ্ছিল ওই এনজাইমের সাথে যে কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে যুক্ত হয়, যার কারণে তুমি যতই কিনা অ্যাসিটাইল কোলিনের পরিমাণ বাড়ায় দেয়, অ্যাসিটাইল কোলিন অ্যাস্টারেজ মানে অবশ্যই এর সাবস্ট্রেট হচ্ছে অ্যাসিটাইল কোলিন, তুমি যতই ওখানে সাবস্ট্রেটের পরিমাণ বাড়ায় দাও না কেন, এখানে কিন্তু রিভার্স হবে না, ঠিক আছে? ও কিন্তু ইরিভার্সিবল, এই জন্য ওটাকে ইরিভার্সিবল বলা হচ্ছে। ওপিসি বলতে পারো, তারপর তুমি সায়ানাইড বলতে পারো। এই সায়ানাইডও কিন্তু এরকম, সায়ানাইড হচ্ছে সাইটোক্রোম অক্সিডেজ এনজাইমের উপরে কাজ করে, ঠিক আছে? সাইটোক্রোম অক্সিডেজ সায়ানাইড আমাদের হচ্ছিল যে ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন যেটা, সেখানে যে আলটিমেটলি ব্যাঘাত ঘটায় আমাদের শ্বসনের যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন যে ধাপটা আছে, সেখানে সাইটোক্রোম অক্সিডেজ এনজাইমটা খুবই ইম্পর্টেন্ট কাজ করে। সায়ানাইড হচ্ছিল ওই সাইটোক্রোম অক্সিডেজ এনজাইমের সাথেই কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে যুক্ত হয়, যার কারণে একদম ইরিভার্সিবলি ওই এনজাইমটাকে ইনহিবিট করে দেয়। এখন যেহেতু এনজাইমটাকে ও ইরিভার্সিবলি ইনহিবিট করে দিচ্ছে, তার কারণে কিন্তু এনজাইম অ্যাক্টিভিটিটা একদম লস্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অবশ্যই এটা বেশি খারাপ, তাই না? এটা বেশি খারাপ। আমরা তো দেখছি সায়ানাইড পয়জনিং কিন্তু মানুষ মারাও যেতে পারে, ওখানে কিন্তু এই রেসপিরেটরি অ্যারেস্ট হওয়ার কারণেই মানুষ মারা যায়, ঠিক আছে? শ্বসন ঠিকভাবে হয় না, আলটিমেটলি কিন্তু মানুষ মারা যায়। আবার ইনসেকটিসাইডস এর ক্ষেত্রেও দেখা যায় যে দীর্ঘদিন যাবত যদি কেউ ইনসেকটিসাইডস এ পয়জনিং হইতেই থাকে আর ট্রিটমেন্ট যদি না করে, তাহলে একটা টাইমে যে কিন্তু সেও মারা যেতে পারে, ঠিক আছে? তাহলে এই হচ্ছিল আমাদের এনজাইম ইনহিবিশন। আমাদের এখানে মাথায় রাখতে হবে যে রিভার্সিবল আর ইরিভার্সিবল। কম্পিটিটিভ মানেই বুঝতে হবে যে সাবস্ট্রেটের সাথে স্ট্রাকচারাল সিমিলারিটি আছে এবং সে যে তখন সাবস্ট্রেটের সাথে কম্পিটিশন করে অ্যাক্টিভ সাইটে যে বাইন্ড করতে চাবে। আর নন কম্পিটিটিভ মানে হচ্ছিল যে সে অ্যাক্টিভ সাইটে যে বাইন্ড করবে না, বাট সে অ্যালোস্টেরিক সাইটে যে বাইন্ড করবে, দিয়ে সে অ্যালোস্টেরিক ইনহিবিটর হিসেবে কাজ করবে। মানে অ্যালোস্টেরিক সাইটে বা অ্যাক্টিভ সাইট বাদে অন্য একটা সাইট আর কি এনজাইমের, ওটাকে অ্যালোস্টেরিক সাইট বলে। সো অ্যালোস্টেরিক সাইটে যে তখন এই ইনহিবিটর মলিকিউলটা বাইন্ড করবে, করার পরে আলটিমেটলি এনজাইমটাকে ইনহিবিটেড করবে। আর ইরিভার্সিবল মানে তো বুঝতেছই, ইনহিবিটরি মলিকিউলটা কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে এনজাইমের সাথে যুক্ত থাকবে এবং একে কিন্তু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়ায় দেওয়ার মাধ্যমেও একে রিভার্স করা যাবে না। সো এই জন্য এটা হচ্ছিল ইরিভার্সিবল। ওকে, ও বাবা কি হলো, আচ্ছা ওকে।
তাহলে এনজাইম ইনহিবিশন গেল। এবার আমরা হচ্ছে পড়বো এনজাইম ইনহিবিশনের পরে আমরা পড়বো হচ্ছে কম্পিটিটিভ, এটা তো দেখলাম কি, কোফ্যাক্টর কোএনজাইমও তো তোমাদের বলে দিচ্ছি। এখন আমরা দেখবো হচ্ছিল দুইটা হচ্ছে, এখন আমরা দেখবো হচ্ছে ক্লিনিক্যাল এনজাইমোলজি আর হচ্ছে আইসো এনজাইম, এই দুইটা জিনিসে আমাদের এখন পড়া বাকি আছে। তো ক্লিনিক্যাল এনজাইমোলজি বলতে কি বোঝায় আসলে? ক্লিনিক্যাল এনজাইমোলজি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাট ক্লিনিক্যাল এনজাইমোলজি পড়ার আগে আমাদের দুইটা জিনিস সম্পর্কে একটু ধারণা নিতে হবে। একটা হচ্ছে ফাংশনাল প্লাজমা এনজাইম আর একটা নন ফাংশনাল এনজাইম, ঠিক আছে? তাহলে ফাংশনাল এনজাইম আর নন ফাংশনাল এনজাইম, সোজা কথায় ফাংশনাল এনজাইম, এখন নাম দেখে তোমাদের প্রথমে বুঝতে হবে নাম দেখে কি বোঝা হচ্ছে। ফাংশনাল এনজাইম তার মানে এই এনজাইমটা ফাংশনাল, ফাংশনাল প্লাজমা এনজাইম মানে কি, যে এই এনজাইমটা নরমাল অবস্থাতে প্লাজমাতে পাওয়া যায় অনেক বেশি পরিমাণে, ঠিক আছে? প্লাজমাতে পাওয়া যায় বেশি পরিমাণে ইন নরমাল কন্ডিশন, বডির নরমাল কন্ডিশনেই এটা প্লাজমাতে বেশি পরিমাণে পাওয়া যায়, ঠিক আছে? ইন নরমাল কন্ডিশন এটা প্লাজমাতে বেশি পরিমাণে পাওয়া যায় এবং এটা বিভিন্ন ধরনের ফাংশনে হেল্প করে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি বিভিন্ন ধরনের ফাংশনে হেল্প করে, এটা হচ্ছিল আমাদের ফাংশনাল এনজাইম, কারণ এই বিভিন্ন ধরনের ফাংশনে হেল্প করে এবং এদের প্লাজমাতে দেখা যায় ডেফিনাইট কিছু ফিজিওলজিক্যাল ফাংশন থাকে, ঠিক আছে? এটাকে বলা হয় ফাংশনাল এনজাইম। আর এর কিছু উদাহরণ কি, মানে এগুলো কিন্তু নরমাল কন্ডিশনেই প্লাজমাতে বেশি পাওয়া যায়। তাহলে এর কিছু উদাহরণ তুমি দিতে পারো হচ্ছে ব্লাড কোয়াগুলেশনের জন্য যে এনজাইমগুলো থাকে, কোয়াগুলেশন এনজাইমস, ঠিক আছে? কোয়াগুলেশন এনজাইমস বলতে পারো তুমি। তারপর লিপোপ্রোটিন লাইপেজ, ঠিক আছে? কোয়াগুলেশন এনজাইমস, তারপর লিপোপ্রোটিন লাইপেজ, লিপোপ্রোটিন লাইপেজ, লাইপেজেস, তারপরে কোয়াগুলেশন এনজাইম, তারপর সেরুলোপ্লাজমিন, এটাও একটা হতে পারে, সেরুলোপ্লাজমিন, সেরুলোপ্লাজমিন এটসেট্রা, এগুলোকে বলা হচ্ছে ফাংশনাল প্লাজমা এনজাইম, কারণ এরা বডির নরমাল কন্ডিশনে প্লাজমাতে অনেক বেশি পরিমাণে থাকে এবং এদের এক একজনের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ফাংশন থাকে, ফিজিওলজিক্যাল ফাংশন থাকে প্লাজমার মধ্যে আর কি, এরা হচ্ছে ফাংশনাল এনজাইম। আর নন ফাংশনাল এনজাইম বলতে কি বোঝায়? নন ফাংশনাল এনজাইম যেটা, নন ফাংশনাল এনজাইম এটা বলতে কি বোঝায়? নন ফাংশনাল মানে বুঝতেই পারতেছো যে এর কোনো ফাংশন থাকে না, নর্মাল অবস্থায় এর কোনো ফাংশন নাই, বাট এরা হচ্ছিল নন ফাংশনাল এনজাইম, এরা হচ্ছে ইন্ট্রাসেলুলার এনজাইম, ঠিক আছে? এরা প্লাজমাতে নর্মাল কন্ডিশনে এদেরকে পাওয়া যায় না, এরা হচ্ছে ইন্ট্রাসেলুলার এনজাইম, মানে এরা হচ্ছিল সেলের মধ্যে থাকে, ঠিক আছে? এরা নর্মাল কন্ডিশনে সেলের মধ্যে থাকে এবং প্লাজমাতে নর্মাল কন্ডিশনে এটা খুবই অল্প পরিমাণে দেখা যেতে পারে ডিউ টু সেলুলার টার্নওভার। আমাদের বডিতে তো সবসময় কিছু না কিছু সেল ভাঙতেই থাকে, তাই না? ভাঙতে থাকে আবার তৈরি হতেই থাকে, সো কিছু পরিমাণ দেখা যায় যে এটা হচ্ছে আমাদের প্লাজমাতে নর্মাল কন্ডিশনে অল্প সামান্য পরিমাণ থাকতে পারে, খুবই নগণ্য, ঠিক আছে? বাট অনেক সময় দেখা যায় যে যদি তোমার যেই সেলগুলো এগুলো তৈরি করে এনজাইমগুলো, সেই সেলগুলো যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, ঠিক আছে, কোনো ডিজিজ কন্ডিশনে এই সেলগুলো যদি তোমার নষ্ট হয়ে যায় বা যদি তোমার নেক্রোস্ট হয়ে যায় সেলগুলো, নেক্রোস্ট মানে সেল মরে যাওয়া, ঠিক আছে? নেক্রোসিস, তোমরা তো নেক্রোসিস সম্পর্কে জানো সম্ভবত। তো নেক্রোসিস মানে হচ্ছে মানে একদম সোজা ভাষায় সেল মরে যাওয়া। তো কোনো একটা ডিজিজ কন্ডিশনে যদি ওই সেলগুলা ভেঙে যায় বা মরে যায়, তখন এই সেলের মধ্যেকার যে এনজাইমগুলো, সেই এনজাইমগুলো তখন বেশি বেশি পরিমাণে প্লাজমাতে থাকবে, তখন বোঝা যাবে যে এই নিশ্চিত কোনো একটা ডিজিজ কন্ডিশন হয়েছে যেই কারণে ওই সেলগুলো ভেঙে গিয়েছে এবং ওই সেলের মধ্যে থেকে এনজাইমগুলো প্লাজমাতে চলে আসছে। এই জন্য এদেরকে নন ফাংশনাল এনজাইম বলা হচ্ছে, মানে নর্মাল অবস্থায় প্লাজমাতে এদের তেমন কোনো ফাংশন নাই, বাট অ্যাবনর্মাল অবস্থায় বা কোনো ডিজিজ কন্ডিশনে দেখা যায় যেটা প্লাজমাতে অনেক বেশি পরিমাণে বেড়ে যেতে পারে। তো এটাকেই বলা হচ্ছিল নন ফাংশনাল প্লাজমা এনজাইম, ঠিক আছে? এটাকেই বলা হয় নন ফাংশনাল প্লাজমা এনজাইম। তাহলে এর কিছু উদাহরণ তোমরা দিতে পারো, এএলটি, ঠিক আছে? তারপরে হচ্ছে এএসটি, তারপরে হচ্ছে তুমি সিপিকে, তারপর এলডিএইচ এটসেট্রা। তাহলে দেখো এখানে আমরা কি বলতে পারি, কোনো কি সমস্যা হয়েছে? এক মিনিট, আমি একটু চেক করে নিই আমার ক্লিয়ার আছে নাকি। ওকে,
আচ্ছা, তাহলে দেখো এখন এগুলো কি এএলটি এসটির ব্যাপারে কিন্তু আমি গতদিন বিস্তর আলোচনা করছি। এরা এরা হচ্ছে, আমি তোমাদেরকে তখন বলছিলাম যে লিভারের কিছু কন্ডিশনে আমরা এই এএলটি এসটি এগুলো কিন্তু আমরা মানে মেপে দেখি লিভারের কিছু ডিজিজ কন্ডিশনে। সামনে আমরা দেখবো ক্লিনিক্যাল এনজাইমোলজিতে সেটা। তো এএলটি হচ্ছে অ্যালানিন ট্রান্সফারেজ, এএসটি হচ্ছে অ্যাসপার্টেট ট্রান্সফারেজ, সিপিকে হচ্ছে ক্রিয়েটিন ফসফোকাইনেজ, এলডিএস হচ্ছে ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ। এরকম আরো অনেক অনেক এনজাইম আছে, ঠিক আছে। আরো আছে হচ্ছিল অ্যালকালাইন ফসফাটেজ, গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ, এরকম বিভিন্ন এনজাইম আছে। এই এনজাইমগুলো এক একটা এক, যেমন এএলটি এসটি আমরা লিভারের ক্ষেত্রে দেখি, সিপিকে মেইনলি আমরা হচ্ছিল হার্টের ক্ষেত্রে দেখি, এলডিএইচ আমরা মেইনলি আরবিসির ক্ষেত্রে দেখি, আরবিসির কোনো ডিজিজ বা হার্টের কোনো ডিজিজ বা লিভারের কোনো ডিজিজ এগুলোতে দেখি। এগুলো নর্মাল অবস্থায় কিন্তু আমরা প্লাজমাতে পাবো না, বাট যখনই ওই অর্গানগুলার মানে যেই সেলগুলো আর কি এগুলো এদেরকে তৈরি করে ওগুলো ওই সেলের মধ্যেই থাকে। তো নর্মাল যখনই দেখা যাবে যে ওই সেলগুলো ভেঙে গেছে বা ডিজিজ কোনো কন্ডিশন হয়েছে, তখন দেখা যাবে যে এই এনজাইমগুলো তখন সেলের মধ্যে থেকে প্লাজমাতে চলে আসবে, ঠিক আছে। তখন এই এনজাইমগুলোর পরিমাণ দেখেই তখন মানে প্লাজমাতে নর্মাল এটা যে নর্মালি তো খুব কম পরিমাণে থাকে, বাট যখন এদের পরিমাণ দেখবো প্লাজমাতে বেড়ে গেছে, তখনই আমরা বুঝবো যে হ্যাঁ ওই ডেফিনাইট অর্গানে সামথিং ইজ রং। তো এই জন্য আমাদের ফাংশনাল এনজাইম, প্লাজমা এনজাইম আর নন ফাংশনাল এনজাইম সম্পর্কে জানা খুবই খুবই দরকার, ঠিক আছে। এবার হচ্ছে আমরা দেখবো যে আমাদের ক্লিনিক্যাল এনজাইমোলজি বলতে আমরা কি বুঝি। এটা বলার পর এটা বললাম কেন, কারণ এটা বলার পরে এখন তোমাদের ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা বুঝতে ইজিয়ার হবে। একটা কিন্তু আমি বলেই দিলাম, দেখো যে ডিজিজ ডায়াগনোসিস করার জন্য, তাই না, ডিজিজ ডায়াগনোসিস করার জন্য যেমন হচ্ছিল যে কিছু কার্ডিয়াক এনজাইম আছে, ঠিক আছে। যে প্রথমেই তোমাদেরকে বলে দিলাম সিপিকে ক্রিয়েটিন ফসফোকাইনেজ, যেটা এটা আমাদের কিন্তু একটা কার্ডিয়াক এনজাইম, ঠিক আছে। নর্মালি এরা হার্টের সেলের মানে হার্টের যে মাসেলের সেলগুলো আছে এর মধ্যে থাকে, বাট যদি হার্টের কোনো ধরনের প্রবলেম হয় তাহলে ওই সেলগুলো যদি কোনো কারণে ভেঙে যায়, তখন ওই সেলগুলোর মধ্যে থেকে এনজাইমটা তখন প্লাজমাতে বেশি বেশি চলে আসবে, তখন আমরা বুঝবো যে সামথিং ইজ রং ইন দ্য হার্ট, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে প্রথমত একটা আমরা বলতে পারি হচ্ছিল ডায়াগনোসিসের জন্য, ঠিক আছে। একটা আমরা বলতে পারি ক্লিনিক্যাল এনজাইমের একটা ইউজ হচ্ছে ডায়াগনোসিসের জন্য, কোন একটা ডিজিজ ডায়াগনোসিসের জন্য আমরা এটা করতে পারি, ডিজিজের ডায়াগনোসিসের জন্য। যেমন কার্ডিয়াক এনজাইমস আছে কিছু, ঠিক আছে। কার্ডিয়াক এনজাইমস এর মধ্যে আছে হচ্ছিল সিপিকে আছে, ক্রিয়েটিন ফসফোকাইনেজ আছে, ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ এনজাইম আছে, তারপর হচ্ছিল অ্যাসপার্টেড অ্যামিনো ট্রান্সফারেজ যেটা এটাও আছে, ঠিক আছে। এএসটি যেটা ওটা যে শুধু লিভারে থাকে এমনটা না, ওটা কিন্তু হার্টেও পাওয়া যায়। এএসটি যেটা হার্টে আরবিসিতে অনেক সময় পাওয়া যেতে পারে। সো কার্ডিয়াক এনজাইমের মধ্যে আমরা সিপিকে বলতে পারি, ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ বলতে পারি, অ্যাসপার্টেড ট্রান্সফারেজ যেটা এটাও বলতে পারি, গামা গ্লুটামেল ট্রান্সফারেজটা বলতে পারি। বাট এটার জন্য মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছিল সিপিকে, যেটা সিপিকে টুটা কেন এটা আমরা সামনে আসতেছি, এটার পরেই আমরা আরেকটা টপিকে যাবো আইসো এনজাইম, সেখানে আমরা দেখবো। তাহলে এই যে সিপিকে, এই সিপিকে যেটা এটা হচ্ছিল মানে এগুলো হচ্ছিল যে হার্টের কোনো ডিজিজ হলে তখন এই এনজাইমগুলো বেড়ে যাবে, ঠিক আছে। সিপিকে, ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ, অ্যাসপার্টেড ট্রান্সফারেজ, তারপর হচ্ছে তোমার গামা গ্লুটামেল ট্রান্সফারেজ এগুলো। তারপর কিছু আছে লিভার এনজাইম, লিভার এনজাইমের মধ্যে আছে প্রথমেই আমি তোমাদেরকে বলছি এএলটি, এএসটি, গামা গ্লুটামেল ট্রান্সফারেজ, অ্যালকালাইন ফসফাটেজ। এগুলো হচ্ছিল কি, এগুলো আমাদের লিভারের কোনো ডিজিজ হলে সেই ডিজিজ কন্ডিশনে বেড়ে যেতে পারে। এটা হচ্ছিল আমাদের লিভার এনজাইম বলা হচ্ছে এগুলোকে, ঠিক আছে। নর্মালি এরা লিভার সেল এগুলোকে প্রডিউস করে। সো লিভারের যখন কোনো ডিজিজ হবে ওই সেলগুলো যদি ভেঙে যায় তখন বুঝতে হবে, আর এদের প্লাজমাতে মানে এদের যদি কনসেন্ট্রেশন প্লাজমাতে বেড়ে যায়, যে এএলটি, এএসটি, অ্যালকালাইন ফসফাটেজ, গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ, তাহলে বুঝতে হবে যে তোমার ডেফিনেটলি লিভারে কোনো সমস্যা হয়েছে। বিশেষ করে এএলটি লিভারের জন্য খুবই স্পেসিফিক, কারণ এএলটি লিভার ছাড়া কিন্তু আর কোথাও তৈরি হয় না। এএসটি কিন্তু একটু নন স্পেসিফিক, কারণ এএসটি লিভারের সাথে সাথেও কিন্তু এই যে হার্টে তৈরি হয়, আরবিসিতে তৈরি হয়, সো ওটা একটু নন স্পেসিফিক। বাট এএলটি যখন বাড়বে তখন ডেফিনেটলি তোমার ভাবতে হবে যে দেয়ার ইজ সামথিং রং ইন দ্য লিভারে কোনো সমস্যা হয়েছে। তোমরা আরবিসিতে যখন জন্ডিস পড়বা তখন তোমরা দেখবা যে 3 টাইপের জন্ডিস আছে, প্রি হেপাটিক, হেপাটিক আর পোস্ট হেপাটিক বা অবস্ট্রাকটিভ জন্ডিস। তো প্রি হেপাটিক যেটা সেটা এএলটি এসসি তেমন কোনো ডিফারেন্স মানে থাকে না, মানে চেঞ্জ হয় না। বাট যেটা হেপাটোসেলুলার জন্ডিস বা হেপাটিক জন্ডিস যেটা
সেই ক্ষেত্রে দেখা যায় যে এলটি এসটি পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে। আবার অবস্ট্রাকটিভ জন্ডিসে যে দেখা যায় যে অ্যালকালাইন ফসফেটেজ আর গামা গ্লুটামেল ট্রান্সফারেজের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করি যে তার আসলে কি টাইপের জন্ডিস হয়েছে এবং তার জন্ডিসের পিছনে কারণটা কি। ঠিক আছে, তাহলে লিভারের আমরা ডিজিজ সম্পর্কে জানতে পারি। তারপর আমরা হচ্ছিল মাসল ডিজিজে কিছু এনজাইম আমাদের কাজ করে, ওই ক্ষেত্রেও কিন্তু সিপিকে থাকে, ল্যাকটেট ডিহাইড্রোজেনেস থাকে, অ্যালডোলেজ নামে একটা এনজাইম থাকে, অ্যাসপার্টেট ট্রান্সামাইনেস বা ট্রান্সফারেজ যেটা, এই এনজাইমগুলো মাসেল। তাহলে মাসেল ডিজিজের জন্যও কিন্তু আমরা কিছু এনজাইম দেখে মানে এনজাইমের কনসেন্ট্রেশন দেখে আমরা বুঝতে পারি যে তার মাসেল ডিজিজ হয়েছে নাকি। তারপর হচ্ছিল কোনো প্যানক্রিয়াটিক ডিজিজ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা প্যানক্রিয়াসের যে লাইপেজ অ্যামাইলেজ এদের পরিমাণ দেখা যাবে বেশি হয়ে যায়, তখন আমরা অনেক সময় সেরাম অ্যামাইলেজ সেরাম লাইপেজ এগুলো দেখি। এই সেরাম অ্যামাইলেজ লাইপেজ দেখে অনেক সময় দেখা যায় যে মানে প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে সেরাম অ্যামাইলেজ লাইপেজের পরিমাণ কিন্তু বেড়ে যায়, তাহলে আমরা তখন বুঝি প্যানক্রিয়াসের সমস্যা হয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছিল অনেক সময় প্রগনোস্টিক ইউজের ক্ষেত্রেও এই এনজাইম ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, প্রগনোস্টিক ইউজ, প্রগনোসিস মানে কোনো একটা ডিজিজের কি মানে অবস্থা হইতেছে আর কি, কোনো একটা ডিজিজের প্রোগ্রেস কেমন হচ্ছে এটা বোঝার জন্য প্রগনোস্টিক ইউজও অনেক সময় ব্যবহার করা যেতে পারে। যেমন এই যে অ্যালকালাইন ফসফেটেজ গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ এরা কিন্তু অনেক সময় মানে কোনো ডিজিজের প্রগনোসিস দেখার ক্ষেত্রেও কিন্তু এরা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর হচ্ছিল থেরাপিউটিক ইউজেও অনেক সময় ইউজ করা হয়ে থাকে, থেরাপিউটিক ইউজও আমরা বলতে পারি। ঠিক আছে, দেখা যায়, হ্যাঁ আমরা কিন্তু থেরাপিউটিক ইউজও বলতে পারি। থেরাপিউটিক ইউজে কেমনে এটা কাজ করে, থেরাপিউটিক ইউজ যেটা সেটা হচ্ছিল যে ধরো তোমাদের স্ট্রেপ্টোকাইনেজ এনজাইম যেটা আছে সেটা হচ্ছিল আমাদের অনেক সময় মায়োকার্ডিয়াল ইনফার্কশনে ইউজ করা যেতে পারে, এটা হচ্ছে থেরাপিউটিক ইউজ। ঠিক আছে, ডায়াগনোসিসের জন্য না, থেরাপিউটিক ইউজ মানে মায়োকার্ডিয়াল ইনফার্কশন তার ধরা পড়ছে, এরপরে আমি তার ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমি ওই স্ট্রেপ্টোকাইনেজ এনজাইম যেটা সেটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, স্ট্রেপ্টোকাইনেজ এনজাইমটা অনেক সময় মায়োকার্ডিয়াল ইনফার্কশনে থেরাপিউটিক ইউজে মায়োকার্ডিয়াল ইনফেকশনের ট্রিটমেন্টের সময় এটা ইউজ করা যেতে পারে। থেরাপিউটিক ইউজ মানেই তো আসলে ট্রিটমেন্টের জন্য, তাই না? তাহলে আমরা ডায়াগনোসিসের জন্য ইউজ করতে পারি এনজাইম, প্রগনোসিসের জন্য ইউজ করতে পারি, থেরাপিউটিক ইউজে আমরা ইউজ করতে পারি। তারপর অনেক সময় হচ্ছে আমরা অনেক রিএজেন্ট হিসেবেও কিন্তু ইউজ করতে পারি। ঠিক আছে, যেমন হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল এস্টিমেশনের জন্য আমরা গ্লুকোজ অক্সিডেজ এনজাইম যেটা সেটা ইউজ করে থাকি। ঠিক আছে, এগুলো সবই তোমাদের বইয়ে আছে, আমি জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি, মানে একটু বুঝে দেওয়ার চেষ্টা করতেছি যে এগুলো বিভিন্ন ভাবে কিন্তু ডায়াগনোসিস অফ দ্য ডিজিজ কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা এমনি বুঝতে পারবা। ফাংশনাল প্লাজমা এনজাইম আর নন ফাংশনাল এনজাইম যখন তোমরা পড়বা তখনই কিন্তু মানে পড়ালাম যে এটা থেকে কিন্তু তুমি বুঝতে পারবা যে আসলে ডিজিজ ডায়াগনোসিসে এনজাইমের গুরুত্ব কত বেশি। এই এনজাইমের প্লাজমাতে বা সেরামে এনজাইমের পরিমাণগুলো দেখেই আমরা কিন্তু বুঝতে পারি যে কোন অর্গানে আসলে ডিজিজ হয়েছে, যেহেতু এনজাইমগুলো অর্গান স্পেসিফিক, সো কোন অর্গানে ডিজিজ হয়েছে এটা আমরা কিন্তু বুঝতে পারি ওই এনজাইমের কনসেন্ট্রেশন দেখে। থেরাপিউটিক ইউজ গেল, তারপর আরেকটা আমরা কি বললাম যে রিএজেন্ট হিসেবে ইউজ করা হয়, তাই না? রিএজেন্ট হিসেবে ইউজ করা যেতে পারে, রিএজেন্ট হিসেবে যেমন হচ্ছে যে ব্লাড গ্লুকোজ এস্টিমেশন যদি আমরা করতে চাই সেক্ষেত্রে গ্লুকোজ অক্সিডেজ ব্যবহার করা যেতে পারে। তারপর হচ্ছিল ইউরিয়েজ আর গ্লুটামেট ডিহাইড্রোজেনেস যেটা সেটা দিয়ে আমরা হচ্ছে ব্লাডের যে ইউরিয়া নাইট্রোজেন বলে বা বিইউএন বলে এটার জন্য আমরা তখন মানে এটার পরিমাপ করতে কিন্তু আমরা এনজাইমগুলো ইউজ করতে পারি। এরকম বিভিন্ন রিএজেন্ট হিসেবে আমরা কিন্তু ইউজ করতে পারি। লাইপেজও অনেক সময় রিএজেন্ট হিসেবে কাজ করে। তারপর হচ্ছিল কোলেস্টেরল অ্যাস্টারেজ যেটা সেটাও অনেক সময় রিএজেন্ট হিসেবে কাজ করে। এরা বিভিন্ন ধরনের বায়োকেমিক্যাল এক্সামিনেশন আমাদের করা হয়, যেমন সেরাম কোলেস্টেরল মাপা হয়, গ্লুকোজ এই যে ব্লাডের যে গ্লুকোজ এস্টিমেট করা যেতে পারে। তারপর হচ্ছে তোমার আর কি ওই যে বিইউএন যেটা ব্লাড ইউরিয়া নাইট্রোজেন যে মাপা হয়, এগুলো বিভিন্ন বায়োকেমিক্যাল এক্সামিনেশন, এবং এই এক্সামিনেশন গুলোর ক্ষেত্রে কিন্তু এই এনজাইম গুলোকে তখন রিএজেন্ট হিসেবে ব্যবহার করে আমরা এই এক্সামিনেশন গুলো করি। তোমরা বায়োকেমিস্ট্রিতে যখন ল্যাব মানে প্র্যাকটিক্যাল লিখবা, যখন ল্যাবে যখন যাবা তখন দেখবা যে ওখানে বিভিন্ন ভাবে আমরা কিভাবে সেরাম কোলেস্টেরল দেখি, কিভাবে সেরাম গ্লুকোজ দেখি। ঠিক আছে, এগুলো তোমরা তখন জানতে পারবা। ওকে, আচ্ছা এবার হচ্ছিল আমরা আইসো এনজাইম সম্পর্কে একটু পড়ি। ঠিক আছে, এটা আমাদের আজকে লাস্ট টপিক যেটা হচ্ছে আইসো এনজাইম। আইসো এনজাইম সম্পর্কে আমরা এখন একটু পড়বো যে হোয়াট ইজ আইসো এনজাইম। ঠিক আছে, আইসো এনজাইমটা কি? আইসো এনজাইম, তাহলে আইসো এনজাইম বলতে কি বোঝা? আইসো মানে তোমরা জানো আমরা আইসোটোপ সম্পর্কে পড়ছি, তাই না? আইসোটোপ সম্পর্কে পড়ছি। আইসো এনজাইম মানে হচ্ছিল একই এনজাইম তার কিছু কিছু
টাইপ থাকবে, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ থাকবে। এই টাইপগুলোর জন্যই আর কি, মানে একটা এনজাইমই বাট তার ডিফারেন্ট ডিফারেন্ট কিছু টাইপ থাকবে। আইসো মানে তো এক, এটা তো জানি। তাহলে একই এনজাইম বাট তার স্ট্রাকচারাল কিছু মানে ডিসিমিলারিটি থাকবে আর কি, ঠিক আছে? সেম এনজাইম বাট স্ট্রাকচারাল চেঞ্জেস দেখা যাবে কিছু। সেম এনজাইম বাট ডিফারেন্ট স্ট্রাকচারস, বাট ডিফারেন্ট স্ট্রাকচার, এটাই হচ্ছিল আইসো এনজাইম, ঠিক আছে? সেম এনজাইম হবে বাট ডিফারেন্ট স্ট্রাকচার দেখা যাবে, এটাই হচ্ছিল আমাদের আইসো এনজাইম। ডিফারেন্ট স্ট্রাকচারটা কেন হয়? ধরো যে আমাদের এনজাইম তো প্রোটিন, তাই না? তাহলে প্রোটিনের মানে অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সটা চেঞ্জ হওয়ার জন্য দেখা যায় যে স্ট্রাকচারেও একটু চেঞ্জ দেখা যায়। এনজাইমটা সেমই থাকে বাট ওর ডিফারেন্ট ডিফারেন্ট সাব টাইপ দেখা যায়, ঠিক আছে? এরকম কি কি আছে? এরকম আছে হচ্ছিল, একটা আছে হচ্ছে সিপিকে বা ক্রিয়েটিন ফসফোকাইনেজ, বা এটাকে অনেক সময় ক্রিয়েটিন কাইনেজও বলা হয়। এইগুলো সম্পর্কে তোমরা আরো ভালো জানতে পারবা তোমরা যখন বায়োকেমিস্ট্রি, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি যখন এই কার্ডটা পড়বা, তখন তোমরা আরো ভালো জানতে পারবা। তখন তোমরা লিভার ফাংশন টেস্ট পড়বা, রেনাল ফাংশন টেস্ট পড়বা, এই যে কোন কোন এনজাইম বেড়ে গেলে তখন কি হবে না হবে, এস্টিমেশনটা কি, থাইরয়েড ফাংশন টেস্ট, এরকম বিভিন্ন তখন পড়বা। তখন তোমাদের কাছে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখনো মানে এখনো এটা ক্লিয়ার হয়ে যাওয়ারই কথা, কারণ এটা তেমন কঠিন কিছু না। আইসোটোপ তোমরা যেমন পড়ছো, সেম এখানে আইসো এনজাইমও জাস্ট এখানে সেম এনজাইমে হবে বাট ডিফারেন্ট স্ট্রাকচারের জন্য দেখা যাবে, এর সাব টাইপ এক একটা দেখা যাবে। যেমন সিপিকে, এই এনজাইম যেটা, এর হচ্ছিল 3টা সাব টাইপ আছে, ঠিক আছে? এটা হচ্ছিল সিপিকে 1 আছে, সিপিকে 2 আছে, সিপিকে 3 আছে। তাহলে এই আইসো এনজাইমের গুরুত্ব কি? এই আইসো এনজাইমের গুরুত্ব হচ্ছিল যে এক একটা টাইপ দেখা যায় যে এক একটা অর্গানে বেশি পরিমাণে থাকে। যেমন সিপিকে 1 যেটা, এটা ব্রেইনে বেশি পরিমাণে থাকে, ঠিক আছে? সিপিকে 2 যেটা, এটা হার্টে বেশি পরিমাণে থাকে। সিপিকে 3 যেটা, এটা মাসেলে থাকে। তাহলে তুমি যদি এইটা যদি তোমার বেড়ে যায়, তাহলে তুমি বুঝতে পারবে যে ডেফিনেটলি তার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়তো হয়েছে, ঠিক আছে? তার হার্টের কোনো ডিজিজ হয়েছে যার কারণে তার সিপিকে 2টা এলিভেটেড প্লাজমাতে, ঠিক আছে? তারপর যদি এইটা বেড়ে যায় তাহলে বুঝবা তার ব্রেনের কোনো সমস্যা হয়েছে। এটা বেড়ে গেলে বুঝবা যে তার মাসেলের কোনো সমস্যা হয়েছে, ঠিক আছে? তাহলে এই যে আইসোম এনজাইমগুলো, এরা হচ্ছিল অর্গান স্পেসিফিক, ঠিক আছে? তুমি তখন এই এক একটা সাবটাইপের যদি মানে পরিমাণটা দেখে তখন তুমি বুঝতে পারবা যে আসলে কোন এনজাইমটা কোথায়, মানে কোন অর্গানে আসলে সমস্যা, তুমি এটা দেখে বুঝতে পারবা। সিপিকে দেখলাম, তারপর আরেকটা হচ্ছে ল্যাকটোজ ডিহাইড্রোজেনেস। সিপিকে কিন্তু ডাইমার বলা হয়, ঠিক আছে? এটা একটা ডাইমার, এটা একটা ডাইমার। আর এবার হচ্ছিল আমরা দেখবো ল্যাকটেড ডিহাইড্রোজেনেস, যেটা এটা একটা টেট্রামার, ঠিক আছে? এটা একটা টেট্রামার, টেট্রামার। তাহলে এর এলডিএইচ এর মধ্যে এখানে আছে 1 2 3 4 5, ঠিক আছে? এর 5টা সাবটাইপ আছে। এলডিএইচ 1 1, LDH 2, LDH 3, LDH 4, LDH 5, এর 5টা সাবটাইপ আছে। এগুলো এক একটা অর্গানের জন্য স্পেসিফিক, ঠিক আছে? যেমন এ হচ্ছিল হার্টে বেশি থাকে, LDH1 যেটা, এটা হার্টে বেশি থাকে। LDH2 যেটা, এটা আরবিসি তে বেশি পাওয়া যায়। আর এগুলো হচ্ছে মোটামুটি কিডনি, লিভার, লাং, এগুলোতে বেশি বেশি পরিমাণে পাওয়া যায়। কিডনি, লিভার, লাং, ঠিক আছে? কিডনি, লিভার, লাং, আর এটা হচ্ছে মাসেলে বেশি পরিমাণে পাওয়া যায়, LDH5 যেটা। তাহলে এইগুলোর এক একটা অর্গানের জন্য স্পেসিফিক, ঠিক আছে? তাহলে এই যে এটা সেম, যেটার পরিমাণ যখন বেশি বাড়বে তখন ওইটা অনুযায়ী আমি বুঝবো যে কোন অর্গানের আসলে সমস্যা, ওইটা দেখে আমি বুঝতে পারবো। তারপর অ্যালকালাইন ফসফেটেস যেটা, সেটারও কিন্তু কিছু সাবটাইপ আছে, ঠিক আছে? অ্যালকালাইন ফসফেটেস হচ্ছিল তোমার লিভার থেকে অ্যালকালাইন ফসফেটেস আছে, সেটা এক ধরনের। প্লাসেন্টা যখন বাবু যখন পেটে থাকে তখন মায়ের প্লাসেন্টা এক ধরনের অ্যালকালাইন ফসফেটেস রিলিজ করে। তারপর বোনস থেকে অ্যালকালাইন ফসফেটেস আসে, ঠিক আছে? তোমরা যখন জন্ডিস পড়বা তখন দেখবা যে এই যে অ্যালকালাইন ফসফেটেস আর গামা গ্লুটামেট ট্রান্সফারেজ, এই দুটা কিন্তু বেড়ে যায় হচ্ছে আমার অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে, ঠিক আছে? এটা জাস্ট একটা নরমাল ইনফরমেশন বলে রাখছি। বাট তুমি যদি দেখো যে শুধুমাত্র অ্যালকালাইন ফসফেটেস বাড়ছে বাট গামা গ্লুটামেট ট্রান্সফারেজ বাড়ে নাই, তখন কিন্তু তুমি এটাকে অবস্ট্রাকটিভ জন্ডিস হিসেবে একদম সরাসরি বলে দিতে পারবা না, ঠিক আছে? কারণ অ্যালকালাইন ফসফেটেস কিন্তু শুধু যে লিভারে থাকে এমনটা না, এ কিন্তু লিভারেও থাকে আবার বোনসেও থাকে। সো একদম আইসোলেটেড যদি অ্যালকালাইন ফসফেটেস খালি বেড়ে যায় তখন তোমার মনে হতে পারে যে বোনসেরও হয়তো কোনো সমস্যা হয়েছে। বাট অ্যালকালাইন ফসফেটেসের সাথে যদি গামা গ্লুটামেট ট্রান্সফারেজটাও বেড়ে যায় তখন তুমি বুঝবা যে হ্যাঁ, এটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস।
তাহলে এরকম বিভিন্ন, তাহলে অ্যালকালাইন ফসফেটেজেরও আছে। তাহলে এরকম বিভিন্ন ধরনের এনজাইম যাদের হচ্ছে কিছু স্ট্রাকচারাল কিছু চেঞ্জের কারণে এর বিভিন্ন সাবটাইপ তৈরি হয় আর কি। এইটাকেই বলা হচ্ছিল আইসো এনজাইম, যে সেম এনজাইম বাট ডিফারেন্ট স্ট্রাকচার, এরাই হচ্ছিল আইসো এনজাইম। তাহলে এই আইসো এনজাইম গুলো হচ্ছে হাইলি অর্গান স্পেসিফিক, যার কারণে যেই আইসো এনজাইমের পরিমাণটা যেখানে বাড়বে ওই অনুযায়ী আমি বুঝতে পারবো যে আসলে ওই অর্গানটার ঝামেলা, ঠিক আছে। আর হচ্ছে আর কি বলা যায়, আর হচ্ছে মোটামুটি হ্যাঁ এটাই হচ্ছে আমাদের মোটামুটি আইসো এনজাইম থেকে পড়া লাগবে। আইসো এনজাইমের ইম্পর্টেন্স হচ্ছিল যে এটাই, যে মানে ইম্পর্টেন্স হচ্ছে এটাই যে এটা যেহেতু মানে ডিফারেন্ট অর্গানের জন্য স্পেসিফিক, সো এটার বাড়া কমা দেখে আমি বুঝতে পারবো যে কোন অর্গানের সমস্যা বা কি, ঠিক আছে। আইসো এনজাইম খুবই ইম্পর্টেন্ট আমাদের ডায়াগনোসিস, ডিজিজ ডায়াগনোসিসের জন্য। তোমার এই আইসো এনজাইমটা পরীক্ষায় রিটেনে আসতে পারে, তো রিটেনে আসলে ফার্স্টে ডেফিনেশন দিবা, তারপর হচ্ছিল কয়েকটা উদাহরণ দিয়ে দিবে, যে সিপিকে, এলডিএইচ, এলপি এগুলোর উদাহরণ দিয়ে দিবা, তারপর ইম্পর্টেন্স দিয়ে দিবা যে এটা যেহেতু হাইলি অর্গান স্পেসিফিক, সো এটা ডিজিজ ডায়াগনোসিসের ক্ষেত্রে আমাদের হেল্প করে। কোন সাবটাইপটা মানে এক একটা সাবটাইপের সিরামের পরিমাণ দেখে আমি বুঝতে পারি যে কোন অর্গানের আসলে এখন সমস্যা দেখা দিয়েছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছিল আমাদের মোটামুটি আইসো এনজাইম গেল। ক্লিনিক্যাল এনজাইম তো আমরা বললামই যে ডায়াগনস্টিক পারপাসে ইউজ করি, প্রগনোস্টিক পারপাসে ইউজ করি, থেরাপিউটিক পারপাসে ইউজ করি, রিএজেন্ট হিসেবেও ইউজ করি, ঠিক আছে। এর মধ্যে ডায়াগনস্টিকটা যখন তুমি বলবা, ডায়াগনস্টিকের মধ্যে তুমি বলে দিবা যে কার্ডিয়াক ডিজিজে আমরা কি কি এনজাইম দেখি, লিভার ডিজিজের ক্ষেত্রে কি কি দেখি, মাসল ডিজিজের ক্ষেত্রে কি কি দেখি, প্যানক্রিয়াটিক ডিজিজের ক্ষেত্রে কি কি দেখি, ঠিক আছে। তারপর থেরাপিউটিক ইউজ আমরা কি কি ইউজ করি, রিএজেন্ট হিসেবে আমরা কি কি ইউজ করি, এগুলো সম্পর্কে তুমি বলবা। তারপর তো আমরা ফাংশনাল আর নন ফাংশনাল এনজাইম সম্পর্কে আমরা পড়লাম, যে ফাংশনাল প্লাজমা এনজাইম কি আর নন ফাংশনাল প্লাজমা এনজাইম কি। এখন তো বুঝছো তাই না, যে আমি ক্লিনিক্যাল এনজাইমোলজির আগে কেন আমি নন ফাংশনালটা পড়ালাম, কারণ এই যে নন ফাংশনাল যেগুলো আছে এগুলো থেকে তুমি আলটিমেটলি কিন্তু ক্লিনিক্যাল এনজাইমোলজি এই যে এএলটি, এএসটি, সিপিকে, এলডিএইচ এগুলো দেখেই আলটিমেটলি কিন্তু তুমি ডায়াগনোসিস করতে পারবা, তাই না। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তারপর হচ্ছে ফাংশনাল এনজাইম তো আমরা দেখলাম যে নর্মাল যে এনজাইমগুলো আমাদের প্লাজমাতে থাকে, যেগুলো মানে নর্মালি আমাদের প্লাজমাতে বিভিন্ন ধরনের কাজ করে, এগুলোই হচ্ছে আমাদের ফাংশনাল প্লাজমা এনজাইম, ঠিক আছে। তারপর তো আমরা এনজাইম ইনহিবিশন দেখলাম, যে এনজাইম ইনহিবিশন দুই টাইপের আছে, রিভার্সেবল, ইরিভার্সেবল। রিভার্সেবলের মধ্যে আবার দুইটা আছে, কম্পিটিটিভ, নন কম্পিটিটিভ, ঠিক আছে। এটার সম্পর্কে তো তোমরা ইনশাল্লাহ জানতে পারছো, আশা করি বুঝতে পারছো এটা এনজাইম ইনহিবিশন। তারপর তো আমরা ফ্যাক্টরস এফেক্টিং এনজাইম যে আছে, বিভিন্ন ধরনের ফ্যাক্টরস আছে, এগুলো আমরা দেখলাম যে কোন কোন ফ্যাক্টরস এনজাইমকে কিভাবে, এনজাইম অ্যাক্টিভিটিকে কিভাবে নিয়ন্ত্রণ করে। তো আশা করতেছি যে তোমাদের এনজাইমটা আপাতত এই পর্যন্তই শেষ। হোপফুলি আমি সবগুলো টপিক কভার করছি, আমি নোট করে নিয়ে আসছিলাম যে কি কি টপিক আসলে তোমাদের আছে, আর সব নোট ধরে ধরেই আমি কভার করছি। তাও যদি কোনো টপিক তোমাদের বাদ চলে যায় অবশ্যই আমাকে জানাবা যে আপু এই টপিকটা বাদ চলে গেছে, তাহলে আমি ওটা আবার বুঝাই দিব, কোনো সমস্যা নাই। প্লাস যে টপিকগুলো তোমাদেরকে বোঝানো হয়েছে এই টপিকের মধ্যে থেকেও যদি তোমাদের কোনো ধরনের প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবা। আর এনজাইম থেকে কোয়েশ্চেন হচ্ছিল রিটেনের জন্য, তো আমি তোমাদেরকে ফার্স্ট দিনই বলে দিয়েছি যে খুবই খুবই ইম্পর্টেন্ট এনজাইমের, আর ভাইবার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ভাইবার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছিল যে এনজাইমের ডেফিনেশন, প্রপার্টিজ এগুলো তো জিজ্ঞেস করে। ক্লিনিক্যাল এনজাইমোলজি, আইসো এনজাইম, ফাংশনাল প্লাজমা এনজাইম, নন ফাংশনাল এনজাইম এগুলো ভাইবাতে খুব জিজ্ঞেস করে, ঠিক আছে, কারণ এগুলো যেহেতু একটু ক্লিনিক্যালি রিলেটেড আর কি, এই জন্য এগুলো জিজ্ঞেস করে। তারপর ফ্যাক্টরস এফেক্টিং যেটা, এটা রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা রিটেনেই আসে। তাছাড়া হচ্ছিল আমরা আগের দিন যে পড়ছি এনজাইম স্পেসিফিসিটি, এটা রিটেনে আসে, প্লাস এটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট। তোমাকে জিজ্ঞেস করবে এনজাইম স্পেসিফিসিটি কি, কয় টাইপের আছে, তোমরা মেইনলি দুই টাইপেরই বলবা। তারপরে যদি আরো বেশি শুনতে চাই তখন স্টেরিও স্পেসিফিসিটি বলতে পারো, বাট আদারওয়াইজ দরকার নাই, দুই টাইপের বলবা, সাবস্ট্রেট স্পেসিফিসিটি আর রিঅ্যাকশন স্পেসিফিসিটি। সাবস্ট্রেটের মধ্যে আবার বলবা অ্যাবসোলুট আর রিলেটিভ। অ্যাবসোলুট মানে হচ্ছিল জাস্ট একটা সাবস্ট্রেটের জন্য স্পেসিফিক, আর রিলেটিভ মানে হচ্ছিল যে ওই সাবস্ট্রেটের সাথে রিলেটেড আরো সাবস্ট্রেটের সাথে রিলেটেড স্ট্রাকচারালি এরকম আরো সাবস্ট্রেটের সাথে আর কি স্পেসিফিক সাবস্ট্রেটের জন্য। এনজাইম স্পেসিফিসিটি গেল, তারপর ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে তোমাদের ভাইভাতে অত বেশি ধরে না, রিটেন আর এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এনজাইমের ক্যারেক্টারিস্টিক্স, প্রপার্টিজও সেম, ভাইভাতে ওরকম বেশি ধরে না, বাট রিটেনের জন্য ইম্পর্টেন্ট। ধরতেও পারে, এখন তুমি যদি এনজাইমের সংজ্ঞা, ডেফিনেশন জিজ্ঞেস করে ভাইভাতে, তুমি যদি বল, তোমাকে যখন জিজ্ঞেস করবে ডিফাইন এনজাইম, তুমি যদি, আমি তোমাদেরকে যে বড় একটা ডেফিনেশন লিখে দিয়েছি গতকাল, এই ডেফিনেশনটা তুমি যদি সুন্দরভাবে বুঝেই জাস্ট বলতে পারো, তাহলে কিন্তু ওই ডেফিনেশন থেকে তুমি এনজাইমের ডেফিনেশন, প্রপার্টিজ, ক্যারেক্টারিস্টিক্স
সব বলে দিতে পারবা। পাশাপাশি এনজাইম আর কোএনজাইমের ডিফারেন্স এটা কিন্তু ধরে পরীক্ষায়, প্লাস এটা রিটেনেও আসে। এই এনজাইম আর কোএনজাইমের ডিফারেন্সও কিন্তু তোমরা ইজিলি পারবা যদি তোমরা ওই এনজাইমের ডেফিনেশনটা ভালো করে মনে রাখো। তাহলে এই হচ্ছিল মোটামুটি। ও আর হলো এনজাইম, অ্যাপো এনজাইম, কোফ্যাক্টর, কোএনজাইম, কোসাবস্ট্রেট, প্রসেটিক গ্রুপ কি এগুলো এক একটা এগুলো তোমাদেরকে জিজ্ঞাসা করবে। হলো এনজাইম মানে পুরো ফাংশনাল এনজাইমটাই একটা হলো এনজাইম, এর প্রোটিন পার্ট আর নন প্রোটিন পার্ট থাকবে। নন প্রোটিন পার্টটাকে বাদ দিয়ে দিলে জাস্ট প্রোটিন অংশটুকুটাকে বলা হয় অ্যাপো এনজাইম, আর নন প্রোটিন পার্টটা যেটা সেটাকে বলা হয় কোফ্যাক্টর এনজাইমের। এই কোফ্যাক্টর আবার ইনঅর্গানিক হতে পারে আর অর্গানিক হতে পারে, তাই না? কোফ্যাক্টর ইনঅর্গানিক হলেও এনজাইমটাকে বলা হয় মেটালো এনজাইম, যেমন জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, ফেরাস এগুলো বিভিন্ন ধরনের মেটাল আয়ন যেগুলো আছে সেগুলো হচ্ছে কোফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। আবার কোফ্যাক্টর অর্গানিক হতে পারে, এরা যেমন লুজলি বাউন্ড হতে পারে, টাইটলি বাউন্ড হতে পারে। লুজলি বাউন্ড গুলোকে বলা হয় কো সাবস্ট্রেট, যেমন এনএডি প্লাস, কো এ, কো কিউ, এটিপি এগুলো। আর কোএনজাইম যদি তোমার টাইটলি বাউন্ড হয় তাহলে এটাকে বলা হয় প্রসেটিক গ্রুপ, যেমন এফএডি। তাছাড়া ভিটামিন বি কমপ্লেক্স আরো ডেরিভেটিভ যেগুলো কোএনজাইম হিসেবে কাজ করে এরাও সব হচ্ছিল আমার এই টাইটলি বাউন্ডের মধ্যে পড়তেছে বা প্রসেটিক গ্রুপের মধ্যে পড়তেছে। তোমাদেরকে যে ছকটা করে দিছি এটা করে আশা করি তোমরা মানে এটা দেখে আশা করি তোমরা বুঝতে পারবা। এই হচ্ছে মোটামুটি তোমাদের এনজাইম। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের যাদের আইটেম হয় নাই এই ক্লাসটা তোমরা 2x একটু করে নিও, বইয়ের সাথে মিলাই দেখে নিও। আর আশা করি এটা থেকে তোমাদের ভালো হবে ইনশাল্লাহ। আবারও বলছি, কেউ যদি কোনো কিছু না বুঝতে পারো অবশ্যই আমাকে জানাবা। ঠিক আছে, আজকের মতো এটাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা।